তো লাস্টে আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ডিটেইলে ডিসকাস করেছিলাম সবকিছু। এইখানে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের আরেকটা কেস ডিসকাস করছি। এটা বেসিক্যালি ডিরাইভেশন সেরকম ভাবে নয়, ডিফারেন্ট এক্সামে একটা কোশ্চেন আসে এই কনসেপ্টের উপর বেস করে, মানে এরকমই কোশ্চেনটা হয় যে বেসিক্যালি একটা ক্যাপাসিটার কানেক্টেড আছে ব্যাটারির সঙ্গে, তো ব্যাটারির সঙ্গে কানেক্টেড থাকা মানে ফুললি চার্জড হয়ে যাবে। এই সিচুয়েশনে বলছে দুটো প্লেটের মাঝে যদি একটা ডাইইলেকট্রিক ইনসার্ট করি, যেটা আমরা ডিসকাস করেছিলাম ক্যাপাসিটারস উইথ ডাইইলেকট্রিক, সেই জিনিসটা তুমি ভেবে নাও যে ক্যাপাসিটারটার দুটো প্লেটের মাঝে কোনো ডাইইলেকট্রিক ছিল না, ব্যাটারির সঙ্গে কানেক্টেড ছিল। এই সিচুয়েশনে এখন আমি একটা ডাইইলেকট্রিক ইনসার্ট করলাম দুটো প্লেটের মাঝে। সিম্পল সিচুয়েশন ধরে নাও উইথাউট ডাইইলেকট্রিক আর উইথ ডাইইলেকট্রিক। ফার্স্ট কেস বলছি উইথাউট ডাইইলেকট্রিক বলছি। সিম্পল বলবো, এখানে তোমার প্লেটের মাঝে গ্যাপটা স্পেস দিয়ে ফিল আপ থাকবে উইথাউট ডাইইলেকট্রিক বলতে যেটা বলছি। এবার আমরা যেটা বলতে চাইছি, এটা ধরে নাও একটা ব্যাটারির সঙ্গে কানেক্টেড আছে, তাহলে ব্যাটারির পজিটিভ টার্মিনালের সঙ্গে যেটা কানেক্টেড থাকবে সেটা পজিটিভ প্লেট হবে, মিনস সেটাতে পজিটিভ চার্জ স্টোর হবে, অ্যান্ড নেগেটিভ প্লেটের সঙ্গে যেটা কানেক্টেড থাকবে সেটা নেগেটিভ প্লেট হবে। এখন কথাটা হচ্ছে এইটা চার্জ স্টোরেজটা, মানে চার্জ যে স্টোর হলো সেটা কতটা স্টোর হবে সেটা সিম্পল মনে রাখতে হবে। দুটো প্লেটের মাঝে ভোল্টেজ যেটা, সেটা যদি আমার ভি হয়, মানে ব্যাটারি ভোল্টেজ যদি ভি হয়, তাহলে যতক্ষণ পর্যন্ত না ভি হচ্ছে ততক্ষণ কিন্তু আমি কনসিডার করে নিতে পারি চার্জ ফ্লো করতে থাকবে। সেটা খুব স্মল টাইম ইন্টারভাল লাগবে যে একটা ক্যাপাসিটার ফুললি চার্জ হয়ে যেতে। পজিটিভ প্লেটে পজিটিভ চার্জ, নেগেটিভ প্লেট, এটা অ্যাকচুয়ালি আমরা ডিসকাস করেছিলাম যে ব্যাটারির কাজ হচ্ছে এই প্লেট থেকে কিছু নেগেটিভ চার্জকে ট্রান্সফার করে এখানে অ্যাপ্লাই করা। তাহলে যতটাই এখান থেকে নেগেটিভ উইথড্রল হচ্ছে ততটাই এখানে ডিপোজিট হচ্ছে, তাহলে এই প্লেটে ততটাই পজিটিভ অ্যাপ্লাই হচ্ছে যতটা এখানে নেগেটিভ অ্যাড করলে। তো সিম্পল প্লাস কিউ আর মাইনাস কিউ ক্যাপাসিটারের এই চার্জ। আর এখানে মনে রাখতে হবে যে এমনি সিচুয়েশন মানে কানেক্টেড করে রেখে দিয়েছো, তার মানে ব্যাটারির ভোল্টেজটাই এর অ্যাক্রসে ডেভেলপ করে থেকে গেছে। ভি ভোল্টেজ এই দুটো প্লেটের মাঝে পোটেনশিয়াল ডিফারেন্স, ভি ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, এটা ছিল তোমার উইথআউট ডাইইলেকট্রিক নর্মালি একটা স্পেস ফিল আপ কোনো ক্যাপাসিটারের চার্জিং। তো চার্জিং এ যেটা হলো, এখানে কি কি কোয়ান্টিটি ছিল আমরা কয়েকটা কোয়ান্টিটি ডিসকাস করব। মানে এবার আমি জাস্ট ডিসকাস করতে চাইছি যে উইথ ডাইইলেকট্রিক ডিফারেন্সটা কোথায়, কি এফেক্ট পড়বে। উইথ ডাইইলেকট্রিক বলতে ব্যাপারটা কেমন, ওই একই জিনিস, ওই দুটো প্লেটের মাঝে আমি একটা ডাইইলেকট্রিক মিডিয়াম ইনসার্ট করলাম। তো ডাইইলেকট্রিক মিডিয়াম ইনসার্ট করা মানে কি হবে, জানি আমরা ক্যাপাসিটেন্স একটা বেড়ে যায়, এইটুকু শিখেছি যে ক্যাপাসিটেন্সটা বাড়ে। আদার কিছু কোয়ান্টিটি আমরা ডিসকাস করবো এখন, তবে আপাতত এইটুকু জেনে রাখো যে ক্যাপাসিটেন্স কিন্তু কে টাইম বেড়ে যায়, যেটা আমরা অনেক আগের ভিডিওগুলোতে ডিসকাস করেছি। তো এবার ধরে নাও এই কে কনস্ট্যান্টের ডাইইলেকট্রিক, বাকি সবকিছু সেম আছে, শুধু মাঝখানে স্পেসটা ফিল আপ উইথ কে কনস্ট্যান্ট ডাইইলেকট্রিক। তো এখন কথাটা হচ্ছে এখানে কি কি চেঞ্জ হলো, বাস এইরকম ভাবে কানেক্টেড ছিল সবকিছুই সেম রেখে, কানেক্টেড রেখে উইথ ব্যাটারি। এর পরের কেস আরেকটা ডিসকাস করবো, যেখানে আমি বলবো একবার চার্জ করে নিয়ে ব্যাটারিকে ডিসকানেক্ট করবো, দেন ডাইইলেকট্রিক ইনসার্ট করবো, সেটা ডিফারেন্ট কেস। আপাতত এটার উপর ফোকাস করো যে একটা ব্যাটারির সঙ্গে কানেক্টেড আছে একটা স্পেস ফিল আপ প্যারালাল প্লেট ক্যাপাসিটর, তার দুটো প্লেটের মাঝে একটা ডাইইলেকট্রিক ইনসার্ট করলাম। এই ডাইইলেকট্রিক ইনসার্ট করার রেজাল্ট হিসেবে কি কি চেঞ্জ তুমি পাবে। ফার্স্ট আমরা বলছি যে এইখানে যদি ক্যাপাসিটেন্স বলা হয়, ফার্স্ট কোয়ান্টিটি যেটা আমরা বলছি, এখানে ক্যাপাসিটেন্স যদি বলা হয় তাহলে সেটাকে আমরা লিখবো সি নট। আর সেই সি নট কত লিখবো, মানে উইথআউট ডাইইলেকট্রিক যেটা বলছে স্পেস ফিল আপ, সেটা আমরা জানি এপসাইলন নট এ বাই ডি। অলরেডি আমরা এটা ডিসকাস করে দিয়েছি যে তোমার কিন্তু চার্জ আর পোটেনশিয়ালের উপর ক্যাপাসিটেন্সটা ডিপেন্ড করে না। এই যে এক্সপ্রেশন দেখো, এপসাইলন নট এ বাই ডি, মাঝের গ্যাপ কতটা, মানে মাঝের সেপারেশন, এরিয়া অফ দ্য প্লেট, এটা আগে ভিডিওতে ডিসকাস হয়েছে। এরিয়া অফ দ্য প্লেট, এপসাইলন নট, মিডিয়াম মাঝের, এগুলোর উপর ডিপেন্ড করে ক্যাপাসিটি ডিসকাস হয়। কোনো একটা ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স কতটা সেটা অনলি ওর অ্যারেঞ্জমেন্ট, মানে ফিজিক্যাল জাস্ট প্রপার্টিগুলো, এরিয়া কতটা প্লেটের, এরিয়া দুটো মাঝে, প্লেট দুটো মাঝে সেপারেশন কতটা, অ্যান্ড বলছি মাঝে মিডিয়ামটা কি আছে তার উপর বেস করে, কোনোভাবে ডিপেন্ড করে না কতটা পোটেনশিয়াল দিলে আর কতটা চার্জ স্টোর হলো, সেগুলোর উপর কোনোভাবে ডিপেন্ড করে না। আগে এটা আমরা ডিসকাস করেছি। তো এখানে যদি উইথ ডাইইলেকট্রিক বলা হয়, এই একই কোয়ান্টিটি আমি যদি বলি উইথ ডাইইলেকট্রিক, তাহলে এখানে আমরা বলবো যে এর ক্যাপাসিটি এখন সি হয়ে গেছে, এটা ডিসকাস করা হয়ে গেছে, তাও রিপিট করছি। আমি আগেও বলেছি চার্জ কতটা স্টোর হচ্ছে তার উপর ডিপেন্ড করবে না, তাহলে এখানে এটা আমরা বলে দিয়েছি কে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি হয় কে সি নট, মানে যেটা আমরা লিখেছি কে টাইম অফ এপসাইলন নট এ বাই ডি, কে টাইম অফ এপসাইলন নট এ বাই ডি, এটা হচ্ছে তোমার
নতুন ক্যাপাসিট্যান্স আমি আগেও বলেছি চার্জের উপর কিছু ডিপেন্ড করবে না, বাস ডাইরেক্টলি ইনসার্ট করেছো, কানেক্টেড থাকলো না থাকলো সেগুলো দেখবো না, স্পেস দিয়ে ফিল আপ ছিল, ডাইরেক্টলি ফিল আপ, দুটো ডিফারেন্স দিয়ে এই। ওকে, এটা হলো সি উইথ ডাইলেকট্রিক, সি নট এটা বলো। সেকেন্ড কোয়ান্টিটি বলো। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে হবে, আমরা আগে ডিসকাস করেছিলাম যে এই চার্জিং প্রসেসটাতে কি হয় না, এই চার্জটা ট্রান্সফার হতে থাকে, এখান থেকে নেগেটিভ চার্জ ট্রান্সফার করে এটাতে অ্যাপ্লাই করা হয়, তাতে করে কি হয়, এদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়। যত চার্জের ভ্যালু বাড়বে, মানে এখানে প্লাস কিউ ভ্যালুটা যত বেশি হবে, আর এখানে অবভিয়াসলি মাইনাস কিউ ততটাই হবে, তো প্লাস কিউ আর মাইনাস কিউ যত বেশি বেশি ভ্যালুর হবে তত বেশি পোটেনশিয়াল এর মধ্যে ডেভেলপ করবে। তো সেইটা যতক্ষণ পর্যন্ত ভি ভোল্টেজ না হচ্ছে, ব্যাটারির ভোল্টেজ যেটা, সেই ভোল্টেজ না হলে, তো ব্যাটারির ভোল্টেজ যেটা সেইটা যতক্ষণ না অ্যাকোয়ার করছে দুটো প্লেটের মাঝে পোটেনশিয়াল ডিফারেন্সটা, ততক্ষণ কিন্তু চার্জ স্টোর থাকবে, মানে চার্জ ফ্লো করতে থাকবে, মানে ফুললি চার্জ হয়ে গেলে এর ভোল্টেজটা ইকুয়াল টু এটা হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তো ব্যাটারি যতক্ষণ কোনো একটা ক্যাপাসিটরে কানেক্টেড আছে তখন একটাই কমন ফ্যাক্টর মনে রাখবো যে ভি উইল বি ইকুয়াল, এর ব্যাটারি পোটেনশিয়াল যেটা সেটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট থাকবে। ভিটা কনস্ট্যান্ট থাকাটাই হচ্ছে এই কেসের কি কনসেপ্ট, মানে দুটো কেসেই কিন্তু ক্যাপাসিটর অ্যাক্রসে পোটেনশিয়াল সেম হবে, কারণ এটা সেম ব্যাটারির সঙ্গেই কানেক্টেড আছে। এর অ্যাক্রসেও ব্যাটারি ভোল্টেজ ভি ছিল, এখনো ওই ব্যাটারির সঙ্গে কানেক্টেড, তার মানে বলবো এর অ্যাক্রসে ভোল্টেজটা এখনো সেই ভি হয়েছে। ওকে, তো সেখানে আমরা যদি বলি তাহলে পোটেনশিয়াল যদি বলা হয়, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন প্লেট, দ্যাট ইজ ভোল্টেজ। পোটেনশিয়াল ডিফারেন্স যদি বলি তাহলে ভি নট যেটা ছিল সেটা ভি ছিল, এটা এখানেও তাই বলবো যে এখানেও ভোল্টেজ ভি ইকুয়ালস টু সেই ভি আছে, জাস্ট ভি ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ যেটা আছে। থার্ড কোয়ান্টিটি যদি বলি, পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড রিলেটেড জানো নিশ্চয়ই। ইলেকট্রিক ফিল্ড যদি বলতাম, ইলেকট্রিক ফিল্ড যদি আমি ই বলি, ফার্স্ট কেসে ই নট বলবো, ই নট ইকুয়ালস টু তাহলে লিখবো ভি নট বাই ডি। ভি নট বাই ডি মানে জাস্ট ভি বাই ডি, সিম্পল ভি বাই ডি। তো এখানে দেখো, এখানে যদি আমি ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারে ডিসকাস করতাম তাহলে কিন্তু তোমার ডেফিনেশন তো এটাই বলছে না যে পোটেনশিয়াল ডিফারেন্স বাই, কেন আমরা লিখেছিলাম ভি ইকুয়ালস টু ই ইন্টু ডি, কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ডের জন্য, এখানেও তাই আছে। তাহলে সিম্পল এই রিলেশন ইউজ করে আমি বলতে পারি যে এখানে পোটেনশিয়ালের যে চেঞ্জটা হবে তার জন্য পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট থাকবে, সেই কারণে কিন্তু আমার ইলেকট্রিক ফিল্ডটা এখনো সেই ভি নট বাই ডি মানে জাস্ট ভি বাই ডি এখনো সেম আছে, মানে বেসিক্যালি ই ইকুয়ালস টু ই নট আমি বলতে পারি। মানে এখান থেকে আমি বলতে পারি যে কনক্লুশন কি দাঁড়ালো, এই জায়গাটা আমি বলতে পারি যে এটার রেজাল্ট হিসেবে আমি বলতে পারি যে সি ক্যাপাসিট্যান্স যেটা হলো কে টাইম অফ সি নট, পোটেনশিয়াল ডিফারেন্স যেটা হলো সেটা ভি নট ইকুয়ালস টু ভি, ইলেকট্রিক ফিল্ড যেটা বললাম সেটা ই নট ইকুয়ালস টু ই, ইলেকট্রিক ফিল্ড আমার সেম আছে, হয়েছে। ক্যাপাসিট্যান্সটা এখনো পর্যন্ত শুধু বেড়েছে। থার্ড কোয়ান্টিটি হয়েছে। ফোর্থ কোয়ান্টিটি বলো। ফোর্থ কোয়ান্টিটি বলতে যদি আমি বলি ইলেকট্রিক ফিল্ড হয়ে গেছে, পোটেনশিয়াল হয়ে গেছে, এনার্জি স্টোরড বলো। এনার্জি স্টোরড, এনার্জি স্টোরটাকে আমরা কি লিখি, সাপোজ ইউ নট নাম দিলাম, ইউটাকে আমরা এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর বলতাম। ইউ ইকুয়ালস টু কি লিখতে, হাফ সি ভি স্কোয়ার কিউ স্কোয়ার বাই 2c, যে কোনো একটা কোয়ান্টিটি ইউজ করতে পারো, তবে আমি এখানে প্রেফার করবো হাফ সি ভি স্কোয়ার। কেন দেখো, এখানে আমি ইউ নট যদি বলি হাফ সি, এই কেসে কত সি নট ইন্টু ভি স্কোয়ার বলতে জাস্ট ভি নট স্কোয়ার, সেটাই ভি। এখানে যদি আমি ডাইরেক্টলি ইনসার্ট করে দেখি তখন আমরা দেখছি যে এনার্জি স্টোরড ইউ উইথ ডাইরেক্টলি যেটা বলছো, তাহলে সেখানে হাফ ক্যাপাসিটেন্সটা কে টাইম হয়ে গেছে অফ সি নট ইন্টু ভি স্কোয়ার, তার মানে বলতে পারি কে একটা এক্সট্রা ফ্যাক্টর, তাহলে আমি বলতে পারি কে টাইম অফ ইউ নট হয়েছে, তার মানে আমি বলতে পারি ইউ ইকুয়ালস টু কে টাইম অফ ইউ নট। তার মানে ক্যাপাসিটি আমি বলতে পারি উইথাউট ডাইইলেকট্রিকের, সরি এনার্জি স্টোরড বলতে পারি উইথাউট ডাইইলেকট্রিকের থেকে কে টাইম ইনক্রিজ করবে উইথ ডাইইলেকট্রিক যখন ব্যাটারির সঙ্গে কানেক্টেড থাকবে। ওকে, আর একটা কোয়ান্টিটি বাকি থেকে সেটা হচ্ছে চার্জ। যদি ফার্স্ট কেসে চার্জ বলতে মানে যে প্লাস কিউ মাইনাস কিউ তুমি ধরে নাও এটা উইথ স্পেস বলছো, তাহলে কিউ নট বলো। তাহলে এখানে বলবো চার্জ স্টোর, চার্জ বলতে আমরা আগেও ডিসকাস করছি প্লাস কিউ মাইনাস কিউ, এই ব্যাপারটা আমি কিন্তু প্লাস আচ্ছা কিউ নট যদি স্পেস দিয়ে ফিল আপ বলা হয় তাহলে এই কিউ যেটা বলছি সেটা কিন্তু ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে। এই কারণে টোটাল চার্জ কখনো আমরা বলি না, আগে বলেছি ক্যাপাসিটরের চার্জ বলতে জাস্ট ম্যাগনিটিউড অফ চার্জ আইদার কিউ অর এই কিউ,
বাস ম্যাগনিটিউড বলছি। তো চার্জ বললে আমি বলবো ইনিশিয়াল যদি চার্জ বলা হয় তাহলে কিউ নট যদি বলা হয়, এখানে কিউ ইকুয়ালস টু কি লিখেছো, সিভি লিখেছো না? তাহলে আমরা যেহেতু পোটেনশিয়াল সেম জানি, তাহলে কিউ ইকুয়ালস টু সিভি যদি ফর্মুলা ইউজ করি তাহলে সি নট ইন্টু ভি বলবো। সেকেন্ড কেসে যখন চার্জ বলছি কিউ উইথ ডাইলেকট্রিক, তখন আমরা দেখছি কি ক্যাপাসিটেন্সটা কে টাইম বেড়ে গেছে, পোটেনশিয়াল অ্যাজ ইউজুয়াল সেম আছে, তাহলে কে টাইম ইন্টু সি নট যদি হয়, ভি তো অ্যাজ ইউজুয়াল সেম আছে, তাহলে আমি বলবো না কে কিউ নট, তার মানে আমি বলতে পারি উইথ ডাইলেকট্রিক কিউটা কে টাইম বেড়ে গেল। তাহলে চার্জ স্টোরেজ বাড়লো, ক্যাপাসিটেন্স তো বাড়বেই অলওয়েজ। ডাইলেকট্রিক ইনসার্ট করলে ওটা তো ডিপেন্ড করে না তোমার ব্যাটারির সঙ্গে কানেক্টেড থাকলো কি না থাকলো, ডাইলেকট্রিক ইনসার্ট করেছি মানে ক্যাপাসিটেন্স কে টাইম বাড়বে। ভোল্টেজ যেহেতু ব্যাটারির সঙ্গে কানেক্টেড রেখেই করছি সব কিছু, তার মানে ভোল্টেজটা আমার সেম মেনটেন হবে, ইকুয়াল টু ব্যাটারি ভোল্টেজ। ইলেকট্রিক ফিল্ডটা পোটেনশিয়াল যেহেতু বেড়েছে, ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু পোটেনশিয়াল ডিফারেন্স বাই ডিস্টেন্স, তাহলে সেখানে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেম আছে। বাকি দুটো কোয়ান্টিটি এনার্জি স্টোর কে টাইম বেড়েছে, চার্জ স্টোর এটাও কে টাইম বেড়েছে। তো এই হলো ডাইলেকট্রিক ইনসার্টের এফেক্ট। একটা ডাইলেকট্রিক ইনসার্ট করলে কি কি এফেক্ট পড়বে, বলতে আমি কি কেসে ডিসকাস করছি, সেটা হচ্ছে একটা ব্যাটারি কানেক্টেড থাকবে একটা ক্যাপাসিটরের সঙ্গে। এখন এই ক্যাপাসিটরের দুটো প্লেটের মাঝে যদি ডাইলেকট্রিক ইনসার্ট করি, তার রেজাল্ট, তার এফেক্টটা কি, চেঞ্জ কোয়ান্টিটি আমি বলবো, যে কটা কোয়ান্টিটি ডিসকাস করলাম তার চেঞ্জ এফেক্ট বললাম। ওকে, এইটারই এই একই কেসটাই মানে একই কোয়ান্টিটিগুলোর চেঞ্জ দেখবো, সেম এই কোয়ান্টিটিগুলোর চেঞ্জ দেখবো, কিন্তু একটা ক্যাপাসিটরকে ফুললি চার্জ করে দিয়ে ব্যাটারি ডিসকানেক্ট করে দাও, তাহলে ডিসকানেক্ট করে দেওয়া মানে কি বলবো, দুটো প্লেটের মাঝে যে সেপারেশন আছে আমার সেম থাকবে, শুধু চার্জ স্টোরেজ যেটা হলো সেটা আমার সেম থাকলো। এটাতে হেডিং দেখো তাহলে, ডাইলেকট্রিক ইজ ইনসার্টেড ইন এ চার্জ ক্যাপাসিটর আফটার ডিসকানেক্টিং ইট ফ্রম ব্যাটারি দিয়ে আগে ফুললি চার্জ করে দিলাম, কি হলো, একটা ম্যাক্সিমাম অ্যামাউন্টে চার্জ স্টোরেজ হয়ে গেল, যেটা কিউ নট ধরলাম, ভোল্টেজ গেইন হয়ে গেল ব্যাটারি ভোল্টেজ। এখন আমি যেটা বলছি, এই ভোল্টেজ, এই চার্জ, এই এনার্জি সবকিছুই একটি চেঞ্জ দেখবো যদি ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে দিই, এই অ্যামাউন্টে চার্জ স্টোর করে রেখে দিলাম, বাস এবার আমি ব্যাটারি ডিসকানেক্ট করে দিয়ে, মানে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে এখন আমি যদি ডিসকাস করি উইথ ডাইলেকট্রিক, উইথাউট ডাইলেকট্রিক যদি বলি, তাহলে সিম্পল, এখানে তুমি আগে ব্যাটারি ফুল চার্জ করে নিয়েছো ব্যাটারি দিয়ে, তার মানে বেসিক্যালি কত বলবো, প্লাস কিউ নট মাইনাস কিউ নট হয়েছে, এরকম সিচুয়েশন আছে। এখন কিন্তু তুমি বলবে যে এই প্লাস কিউ নট আর মাইনাস কিউ নট চার্জটা ব্যাটারি ওকে ট্রান্সফার করে দিয়ে গেছে, চার্জ ট্রান্সফার অনলি ব্যাটারি করতে পারে এখানে। তো সেখানে আমি আর ফার্দার এই জিনিসটার উপর কোনোভাবে চেঞ্জ এক্সপেক্ট করবো না, কারণ ব্যাটারি নেই বলছি এইটা। তাহলে এখানে তুমি যে কোয়ান্টিটি পেলে, এটা পজিটিভ প্লেট হলো, নেগেটিভ প্লেট হলো, কোয়ান্টিটিগুলো আমি ডিফারেন্স কি আসবে সেটা দেখাচ্ছি। নেক্সট বলো, এই চার্জটা কানেক্টেড থাকতে বলছি, সরি সেপারেশন বেড়ে গেল, বাট ওই একই আইডেন্টিক্যাল ক্যাপাসিটর বলছি, ওই একই ক্যাপাসিটরে বলছি ডাইলেকট্রিক ইনসার্ট করা হলো। আচ্ছা, ডাইলেকট্রিক ইনসার্ট করলে কি হবে দেখো, ডাইলেকট্রিক ইনসার্ট করার সময় যেটা হবে, এটার এই পজিটিভ প্লেট অ্যাজ ইউজুয়াল চার্জ সেম অ্যামাউন্টে কন্টেন করবে। কেন, চার্জটা কে ট্রান্সফার করেছে, ব্যাটারি ট্রান্সফার করেছে, তাহলে নিশ্চয়ই ব্যাটারি ডিসকানেক্ট হয়ে গেছে, মানে চার্জটা যা ছিল তাই থেকে গেছে। আগের কেসে আমরা যেটা বলেছিলাম কিউ টাইম চার্জ বেড়েছিল, কেন, কারণ কি বলেছিলাম যে ব্যাটারির সঙ্গে ডিসকানেক্ট না করে তুমি প্রসেসটা করছিলে কানেক্টেড থাকতে, তাহলে ব্যাটারির সঙ্গে যদি কানেক্টেড থাকতে আমি প্রসেসটা করি, তাহলে অবভিয়াসলি এটা বলবো যে ব্যাটারির সঙ্গে কানেক্টেড আছে, মানে এখনো তুমি চার্জ চাইলে পেতে পারো, আবার চার্জ যদি কমাতে চাও তাও কমিয়ে নিতে পারো। তো এখানে দেখো ক্যাপাসিটি বেড়ে গেছিল আগের কেসে, তাহলে সেম পোটেনশিয়াল মেনটেন করতে গেলে, আমি ফার্স্টেই বলে দিয়েছিলাম যে পোটেনশিয়াল সেম মেনটেন করা হচ্ছে এই কেসে টার্গেট, তাহলে সেম পোটেনশিয়াল মেনটেন করতে গেলে কিউ ইকুয়ালস টু যদি সিভি বলা হয়, তাহলে সিভি এর প্রোডাক্টটা এখন বেশি হয়ে গেছে না, ক্যাপাসিটি বেড়ে গেছে, ভোল্টেজ সেম রাখতে চাইছো, তাহলে অবভিয়াসলি বেশি চার্জ লাগবে, কিউ বেশি লাগলো এই কারণে, তখন কিন্তু ব্যাটারি এক্সট্রা যতটা রিকোয়ার্ড বলছো ততটাই কিন্তু সাপ্লাই করে দিল। তো সেখানে আমি বলতে পারি উইথাউট এই কেসে যদি চলে আসি এই জিনিসটা, এখানে কিন্তু ওই অপশনটাই ক্লোজড হয়ে গেছে, মানে বেসিক্যালি ব্যাটারির সঙ্গে ডিসকানেক্ট করে দিয়েছো, তার মানে বেসিক্যালি এটা বলবো যে এখানে ফার্দার চার্জ ট্রান্সফারের কোনো ওয়ে নেই তোমার কাছে, যেটুকু চার্জ এসে থেকে গেছে সেইটুকুই বাস। আচ্ছা, তাহলে এবার কোয়ান্টিটিগুলো অ্যাজ ইউজুয়াল বলি। ফার্স্ট কোয়ান্টিটি বলো, এখানে আমি বলবো কিউ রিমেইন কনস্ট্যান্ট, কিউ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে সেই কিউ নট যেটা বলবো বা কিউ বলো যাই বলো, এটা কিন্তু আমার সেম থেকে যাবে। এখন কোয়ান্টিটিগুলো বলি, ফার্স্ট কোয়ান্টিটি বলবো, কি কোয়ান্টিটি আছে বলো, ফার্স্ট ওপরের মতোই লেখো, ক্যাপাসিট্যান্স
ক্যাপাসিট্যান্সের চেঞ্জ দেখো, আমি আগেও বলে দিয়েছি, জিনিসটা রিপিট করছি না। ক্যাপাসিট্যান্স যদি উইথাউট ডাইলেকট্রিক বলা হয় সি নট, সেটাকে লিখবো এপসাইলন নট এ বাই ডি। উইথ ডাইলেকট্রিক যদি বলা হয় তাহলে সেখানে লিখবো সি, যেটাকে আমরা আগে ডিসকাস করে দিয়েছি যে চার্জের উপর ব্যাটারির সঙ্গে কানেক্টেড কি না ডিসকানেক্টেড সেই ব্যাপারের উপর ডিপেন্ড করে না, জাস্ট বলবো কে টাইম অফ এপসাইলন নট এ বাই ডি, মানে বলবো কে টাইম অফ সি নট। এটা কমন ফ্যাক্টর। কে টাইম বাড়বে ক্যাপাসিট্যান্স। সেকেন্ড কোয়ান্টিটি বলছি, ক্যাপাসিটি হয়েছে, তারপরে সেকেন্ড কোয়ান্টিটি কি করেছে, আচ্ছা এখানে সেকেন্ড কোয়ান্টিটি চার্জটা বলে দিই, যেহেতু তুমি ওখানে পোটেনশিয়াল বলেছিলে, আগের কেসে কি বলেছিলে ব্যাটারির সঙ্গে কানেক্টেড মানে পোটেনশিয়াল সেম থাকবে, এই কেসে বলছি যে ব্যাটারির সঙ্গে ডিসকানেক্টেড হয়ে গেছে তার মানে চার্জটা যেটা ছিল ওটা সেম থাকবে। তাহলে চার্জ স্টোর যদি বলি চার্জ, এই কেসে উইথাউট ডাইলেকট্রিক যদি বলি কিউ নট, আর এই কেসে যদি এখন ডিসকাস করি কিউ নট ইকুয়াল টু কত লিখতে পারো চাইলে, এটাকে তুমি বলতে পারো সি নট ইন্টু ভি নট। আচ্ছা ভি নটটা ধরে নাও ইনিশিয়াল ব্যাটারি যে ভোল্টেজটা দিয়েছিল, যেহেতু এটা চেঞ্জ হবে ওই কারণে স্পেশালি এটাকে নোট করছি ভি নট দিয়ে। তো এটা যদি ভি নট বলা হয় তাহলে এখানে চার্জের চেঞ্জ বলো। এখন তুমি কি বলছো, এখন তুমি ভোল্টেজ জানো না, তাহলে রাদার এইটা আমি প্রেফার করব, ভি ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু সিভি বললাম তো। আচ্ছা ভোল্টেজটা একটু দেখি, ভোল্টেজটা কি ডেভেলপ করেছে। দেখো এখানে ভোল্টেজের ব্যাপারে যদি বলি তাহলে কিন্তু আমি আর ফার্দার ভি নট বলতে পারবো না, কারণ ব্যাটারি যদি কানেক্টেড থাকতো ও কিন্তু চেষ্টা করতো ভি ভোল্টেজ মেনটেন করা, ভি নট ভোল্টেজ মেনটেন করার, কিন্তু কথাটা হচ্ছে ও কানেক্টেড নেই মানে তাহলে ভোল্টেজটা চাইলে চেঞ্জ হতে পারে। এখন বলবে ভোল্টেজ কি করে চেঞ্জ হতে পারে, না ভোল্টেজ চেঞ্জ হতে পারে এই কারণে তুমি যদি ভোল্টেজের রিলেশন দেখো তাহলে কিউ ইকুয়ালস টু কি লিখেছো সিভি, তাহলে ভি ইকুয়ালস টু কি লিখেছো কিউ বাই সি। তাহলে যদি আমি সেম চার্জ রাখি, এখানে রিলেশনটা কিন্তু একটু অন্যরকম হতে যাচ্ছে, যে ভোল্টেজ কিন্তু পাল্টে যেতে পারে, কারণ ব্যাপারটা হচ্ছে আমার আলটিমেট রিলেশনটাকে স্যাটিসফাই করা, এই প্রতিটা মুহূর্তে ভি ইকুয়ালস টু কিউ বাই সি, কিউ ইকুয়ালস টু সিভি, এই যে রিলেশনটাকে স্যাটিসফাই করা। তো সেখানে ভি ইকুয়ালস টু যদি আমি কিউ বাই সি বলি, কিউ তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ভি বাড়িয়ে দিয়েছো মানে কি হয়েছে, মাস তোমার পোটেনশিয়ালটা কমে গেছে, সেম কিউ রেখে যদি সি বাড়াও তাহলে ভোল্টেজ কমবেই কমবে, কমাতে হবে, সেটা কিন্তু অটোমেটিক্যালি কমবে। ব্যাটারি থাকলে ওই ভোল্টেজটা মেনটেন করতে চেষ্টা করতো, কিন্তু যেহেতু ব্যাটারি ডিসকানেক্ট হয়ে গেছে সেই কারণে কিন্তু ভোল্টেজ অটোমেটিক্যালি কমেও যেতে পারে। সেই কারণে আমরা কিন্তু এই রিলেশনে আর গেলাম না, নর্মাল লজিক দিয়ে আমি বলছি যে যেহেতু ব্যাটারিটা যে অ্যামাউন্টে চার্জ ট্রান্সফার করে দিয়েছে ফার্দার চার্জ ট্রান্সফারের কোনো ওয়ে নেই, তাহলে এখানে কিউটা কিন্তু আবারও বলবো ওই আগের চার্জটা সেম থেকে আছে। আমি প্রথমে লিখে দিয়েছিলাম কিউ নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট থাকবে, তাহলে চার্জ যদি কনস্ট্যান্ট থাকে কিছু করার নেই, মানে আদার কোনো রিলেশন আমি গেলাম না, বেসিক্যালি এটা ডিরেক্ট লজিক থেকে বলছি যে কিউ অ্যামাউন্টে চার্জটা সেম থেকে গেছে। ওকে, নেক্সট কোয়ান্টিটি যদি বলি, থার্ড কোয়ান্টিটি দেখো চার্জ বলেছিলাম, এবার পোটেনশিয়াল বলো, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু প্লেটস, যেটা ভোল্টেজ বলছে ব্যাটারি ক্যাপাসিটরের, পোটেনশিয়াল ডিফারেন্স যদি বলি তাহলে সেটা আমি ফার্স্ট কেসে লিখেছিলাম ভি নট, যেটা ভি নট বলো পোটেনশিয়াল এই কেসে ইনিশিয়ালি, তাহলে এটা যদি আমি ভি নট বলি সেকেন্ড কেসে কত হচ্ছে দেখো, সেকেন্ড কেসে পোটেনশিয়ালটা আমরা এবার যদি ভি এর রিলেশন বলা হয়, ভি ইকুয়ালস টু কি লিখবো এখান থেকে কিউ বাই সি, কিউ নট বাই সি নট, কিউ নট বাই সি নট, তাহলে কিউ নট বাই সি নট যদি আমি লিখি, এখন কি লিখবো এখানে, এখন এখানে গিয়ে লিখছি ভি, নতুন ভোল্টেজ চেঞ্জ হচ্ছে কিনা দেখতে হবে, কারণ এই কোয়ান্টিটিটা সেম নেই, কিউ নট সেম আছে বাট সি যে কোয়ান্টিটিটা সেটা কে সি নট হয়ে গেছে, তাহলে কি দাঁড়ালো, এইটাকে আমি ভি নট বলেছিলাম, দেখো এটাকে ভি নট লিখেছিলাম মানে জাস্ট ভি নট বাই কে, মানে ব্যাটারি যে ভোল্টেজটা দিয়েছিল সেটা কমে গিয়ে ভি নট বাই কে হয়ে গেল। ফোর্থ কোয়ান্টিটি যদি বলি চার্জ হলো, আচ্ছা ইলেকট্রিক ফিল্ড বলে দাও ই, ইলেকট্রিক ফিল্ড যদি বলি তাহলে ই নট বলবো, ই নট ইকুয়ালস টু কত লিখবো, বাস ভি নট বাই ডি, পোটেনশিয়াল ডিফারেন্স বাই সেপারেশন, এটাই সবচেয়ে বেসিক রিলেশন। এখানে গিয়ে আমি যদি দেখি এটাকে যদি ই নট বলি, এখানে ইলেকট্রিক ফিল্ড যদি বলা হয় তাহলে সেটা লিখবো কত ভি বাই ডি, ভি যেটা অলরেডি লিখে দিয়েছ ভি নট বাই কে, ভি নট বাই কে, তাহলে ভি নট বাই কে ডি লিখছো, মানে এটাকে যদি তুমি ই নট বলো তাহলে ইলেকট্রিক ফিল্ডটাও কমে গেল, অ্যাকচুয়ালি সেম পোটেনশিয়াল থাকছে না, পোটেনশিয়াল ডিক্রিজ করছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কমবে না, সেম সেপারেশন তো, ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু পোটেনশিয়াল ডিফারেন্স বাই ডিস্টেন্স, ডিস্টেন্স সেম আছে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কমলো মানে ইলেকট্রিক ফিল্ডটা কমলো, তো ওই কারণে দুটো কোয়ান্টিটি কমলো। লাস্ট ফিফথ কোয়ান্টিটি বলছি এনার্জি স্টোর যদি বলি, এনার্জি স্টোর যদি বলি তাহলে ইউ নট বলবো, কত লিখবো হাফ ইন্টু কোন একটা, আচ্ছা কিউ স্কোয়ার বাই টু সি লিখো তো সবচেয়ে বেস্ট হয়, কারণ আমি আগেও বলেছি যে তিনটে রিলেশনের এনার্জি স্টোর হাফ সি বি স্কোয়ার, হাফ কিউ ভি
আর কিউ স্কোয়ার বাই টু সি যে কোনো একটা রিলেশন ইউজ করতে পারি। তাহলে আমার কাছে এইটা প্রেফারেবল হবে কিউ নট স্কোয়ার বাই টু সি। কেন বললাম? কিউ নট স্কোয়ার বাই টু সি করলে আমার কিউ নটটা একটা কোয়ান্টিটি অ্যাটলিস্ট তো আনচেঞ্জ থাকছে না। হাফ সি ভি স্কোয়ার করলে সিও চেঞ্জ হয়েছে, ভিও চেঞ্জ হয়েছে, দুটো কোয়ান্টিটি আমি চেঞ্জ করবো কেন, মানে সেই রিলেশনে যাবো কেন? তাহলে অবভিয়াসলি এটাই প্রেফার করবো। আর সেখানে বলছি ইউ যদি বলা হয় উইথ ডাইলেকট্রিক যে এনার্জি স্টোর সেটা হবে হাফ ইন্টু কিউ নট স্কোয়ার, আমার আনচেঞ্জ আছে কিউ নট স্কোয়ার বাই টু সি যেটা বললে সেটা কত হয়েছে, সরি কিউ নট স্কোয়ার বাই টু সি হাফ লেখা দরকার নেই, তাহলে কিউ নট স্কোয়ার বাই সি এর জায়গায় এখন লিখবো না কে সি নট, এটা আমি সি নট বলেছিলাম ইনিশিয়াল যেটা উইথাউট ডাইলেকট্রিক, এখন আমি কে সি নট বলছি, তাহলে পুরো টার্মটা কে বাদ দিলে এটাকে ইউ নট বলবো, তাহলে ইউ নট বাই কে। সব কোয়ান্টিটি আমি যদি তাহলে আলটিমেট চেঞ্জটা দেখি তাহলে কি লিখবো, ক্যাপাসিটেন্সটা অনলি ক্যাপাসিটেন্সটা বেড়েছে, সিটা হয়েছে কে টাইম অফ সি নট, এটা আগেও ডিসকাস করেছি, চার্জ পোটেনশিয়াল এগুলোর উপর ডিপেন্ড করে না, চার্জটা আমার সেম আছে কিউ ইকুয়ালস টু, এখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে একটা কোয়ান্টিটি, আচ্ছা সবগুলো কমপ্লিট করি, কিউ ইকুয়ালস টু বললে কত কিউ নট, এখানে কি লিখলে পোটেনশিয়াল ভি নট বাই কে, ইনিশিয়াল পোটেনশিয়ালের কে টাইম কমলো, তারপরে ইলেকট্রিক ফিল্ড ই হলো যেটা উইথাউট ডাইলেকট্রিক ই নট তার কে টাইম কমলো, এখানেও ইলেকট্রিক ফিল্ড কমলো ই নট বাই কে, ফিফথ যে কোয়ান্টিটি এনার্জি স্টোর সেটাও কিন্তু ইউ নট বাই কে হলো। তাহলে একটা কমন ফ্যাক্টর ক্যাপাসিটি অলওয়েজ বাড়ে, এটা নর্মাল জিনিস যে এখানে চার্জ পোটেনশিয়াল কোনো উপর ডিপেন্ড করে না, ক্যাপাসিটেন্স বেড়ে যায়, আর দুটো কেসে দুটো জিনিস কনস্ট্যান্ট থাকে, যেরকম ব্যাটারি কানেক্টেড থাকতে থাকতে যদি প্রসেসটা করি তাহলে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে, আর ব্যাটারি ডিসকানেক্ট করে দিয়ে যদি মানে ফুললি চার্জ করে নিয়ে যদি ডাইরেক্টলি ইনসার্ট করি তাহলে চার্জ কনস্ট্যান্ট থাকে, বাকি সব কোয়ান্টিটি এর ক্ষেত্রে ইনক্রিজ করে এর ক্ষেত্রে ডিক্রিজ করে। কি বললাম, ক্যাপাসিটি দুটো কেসে ইনক্রিজ করে, এখানে দেখলাম যে পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট মেনটেন হয় বাই দ্য ব্যাটারি, যেহেতু কানেক্টেড থাকছে ও অলওয়েজ প্রেজেন্ট থাকছে তাহলে সেম পোটেনশিয়াল মেনটেন করে গেল, আর এখানে যে অ্যামাউন্টে চার্জ ট্রান্সফার হয়ে গেল ওইটুকুই কনস্ট্যান্ট থেকে গেল। তাহলে ফার্স্ট কেসে যখন ব্যাটারি কানেক্টেড থাকছে তখন পোটেনশিয়াল কনস্ট্যান্ট, যখন ব্যাটারি ডিসকানেক্ট করে নিয়ে ফার্দার ডাইরেক্টলি ইনসার্ট করছো ফুললি চার্জ সিচুয়েশনে তখন আমি বলবো চার্জ রিমেইন কনস্ট্যান্ট, বাট দুটো কেসে কিন্তু বাকি সব কোয়ান্টিটিগুলো ব্যাটারি কানেক্টেড থাকলে কে টাইম বাড়বে, ব্যাটারি ডিসকানেক্টেড হয়ে গেলে কে টাইম কমবে। না সরি, এখানে আরেকটা কোয়ান্টিটি সেম আছে, ইলেকট্রিক ফিল্ডটা এখানে যেটা সেম ছিল ই ইকুয়ালস টু পোটেনশিয়াল সেম ছিল যেখানে ইলেকট্রিক ফিল্ড, এখানে কিন্তু বাকি তিনটে কোয়ান্টিটি ডিক্রিজ করেছে, তিনটে কোয়ান্টিটি ডিক্রিজ করেছে, পোটেনশিয়াল কমেছে, ইলেকট্রিক ফিল্ড কমেছে অ্যান্ড এনার্জি স্টোর কমে গেছে। আচ্ছা, তো এই দুটো বেসিক্যালি অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন ছিল, মানে বেসিক্যালি ডিরেক্ট কোনো ডিরাইভেশন নয়, পার্টিকুলার এক্সামগুলোতে প্রচুর আসে এই কনসেপ্টটা, ইভেন এমসিকিউতে প্রত্যেকটা এন্ট্রান্স এক্সামে এই কনসেপ্টটা চলে আসে, জাস্ট একটা পয়েন্ট টুকে দেয় যে সামথিং এই কোয়ান্টিটি কি চেঞ্জ হবে, এটা কানেক্টেড থাকতে থাকতে এবার ডিসকানেক্ট করে দিয়ে সামথিং, এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসতে পারে কিন্তু, আর বোর্ডসে কিন্তু ডিরেক্টলি দু তিনটে কোয়ান্টিটি ক্যালকুলেট করতে হতে পারে বা চেঞ্জগুলো দেখাতে হতে পারে। ওকে, এই দুটো কোশ্চেন ভালো করে রেডি করবে, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট বললাম ডাইইলেকট্রিক্স। আচ্ছা, ডাইইলেকট্রিক বলতে গেলে ডাইইলেকট্রিক অলরেডি কিছু ইউজ আমরা করে ফেলেছি, এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডাইইলেকট্রিকের যে প্রপার্টিগুলো শিখেছি, মানে ডাইইলেকট্রিক ইনসার্ট করলে ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল কমে যাচ্ছে সেকেন্ড কেসে, ক্যাপাসিটি বেড়ে গেছে তো কি করে আমরা সেটা দেখিয়েছি, কিন্তু এই যে চেঞ্জগুলো আসছে কি করে, ইলেকট্রিক ফিল্ড কোনো কেসে কমে যাচ্ছে কোনো কেসে উইক হয়ে যাচ্ছে, এই এফেক্টগুলো আমরা এখন দেখাতে যাচ্ছি যে ডাইইলেকট্রিক ইনসার্ট করলে কেন এফেক্টটা এরকম হয়। তো সেটা ডাইইলেকট্রিক আগে কিছু প্রপার্টি শিখতে হবে ডাইইলেকট্রিকের, এগুলো বোঝার আগে। তো ডাইইলেকট্রিকের বেসিক যে প্রপার্টিটা সেটা একদম সিম্পল ওয়েতে যদি ডিসকাস করা হয়, যে ক্যাপাসিটারের যখন দুটো প্লেটের মাঝে ডাইইলেকট্রিক ইনসার্ট করছো তখন কি হচ্ছে, ওই ডাইইলেকট্রিকটা একটা স্ট্রং ইলেকট্রিক ফিল্ডে পড়ছে, কারণ আমরা অলরেডি ডিসকাস করেছি যে সবসময় কিন্তু দুটো প্লেটের মাঝে সেপারেশনটা খুব স্মল হবে, স্মল মানে কিরকম মিলিমিটার ন্যানোমিটার এরকম অর্ডারের হবে, খুবই স্মল হবে, যেই কারণে কিন্তু ওই কেসে পোটেনশিয়াল তুমি যদি 5 ভোল্ট 10 ভোল্ট এরকম স্মলও পোটেনশিয়াল অ্যাপ্লাই করো প্র্যাকটিক্যালি, তাও কিন্তু সেটা একটা স্ট্রং ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে, বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। কারণ হচ্ছে তুমি দেখো ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু যদি পোটেনশিয়াল ডিফারেন্স বাই ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু আমি যদি ইউনিফর্ম ধরে নিই, ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু যদি বলা হয় ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু পোটেনশিয়াল ডিফারেন্স বাই ডিস্টেন্স যদি বলি, তাহলে কনফার্ম বোঝা যাচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডটা তত বাড়বে সেম পোটেনশিয়ালে যদি সেপারেশনটা অনেক কম করি।
তাহলে সেখানে আমি বলছি যে খুব স্মল সেপারেশন যেহেতু দুটো প্লেটের মাঝে, এই কারণে আমি বলতে পারি যে পোটেনশিয়াল ডিফারেন্সটা একই অ্যাপ্লাই হলেও যেহেতু সেপারেশন অনেক কম, ইলেকট্রিক ফিল্ডটা অনেকটা স্ট্রং হয়ে যায় দুটো প্লেটের মাঝে। তো সেই ইলেকট্রিক ডাইলেকট্রিক যে মিডিয়াম, মানে যে কোনো নন কন্ডাক্টিং মেটেরিয়াল যারা, তাদেরকে ডাইলেকট্রিক বলা হয়। অ্যান্টি ইলেকট্রিক, মানে ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে না, যারা ইনসুলেটর বেসিক্যালি। তো সেই ইনসুলেটিং মিডিয়াম, সলিড লিকুইড গ্যাস যা খুশি হতে পারে। তো সেই ইনসুলেটিং মিডিয়ামের ক্ষেত্রে আমরা এখন বলতে চাইছি যে কেন এদের এই বিহেভিয়ারগুলো আসে, কেন ওরা এরকম শো করে, এইসব প্রপার্টি শো করে, বা বেসিক্যালি এদের চেঞ্জ কি আসে, কি কি চেঞ্জ আসে যখন ওরা ফিল্ডে প্লেসড হয়। আগে এটা মাথায় রাখতে হবে, ডাইলেকট্রিক মানে টাইপ যদি বুঝতে চাও তাহলে বেসিক্যালি দুটো টাইপের ডাইলেকট্রিক হয়। কিসের উপর বেস করে? এটা বেসিক্যালি পোলারাইজেশনের উপর বেস করে। পোলারাইজেশন একটা প্রসেস কি না, পোলারাইজেশন বলতে গেলে যেটা আমরা ডাইপোল মোমেন্টে তোমরা কেমিস্ট্রিতে করেছো, ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট করেছো, যে বেসিক্যালি একটা অ্যাটমের ক্ষেত্রে পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ স্লাইটলি সেপারেটেড থাকে, মানে সেন্টার অফ পজিটিভ চার্জ ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেন্টার অফ নেগেটিভ চার্জ ডিস্ট্রিবিউশন স্লাইটলি সেপারেটেড থাকে। এই টাইপের মলিকুলগুলোকে আমরা বলি পোলার মলিকুল। কিছু মলিকুল হয় পোলার মলিকুল, পোলার ডাইলেকট্রিক, আর কিছু হয় নন পোলার ডাইলেকট্রিক। তাহলে যারা নন পোলার ডাইলেকট্রিক যদি আমি বলি, নন পোলার ডাইলেকট্রিক্স, তাদের সেগুলো কারা? নন পোলার ডাইলেকট্রিক্সের এক্সাম্পল যদি বলা হয়, নন পোলার বলতে কি বলবো, এগুলো সিমেট্রিক, মানে বেসিক্যালি যেগুলো, যে সব মলিকুলগুলো ডাবল অ্যাটম দিয়ে ফর্ম করেছে, সিমিলার টাইপের অ্যাটম দিয়ে। ধরো আমি বলছি অক্সিজেন, O2, নাইট্রোজেন, CH4, মিথেন, এরা সিমেট্রিক মলিকুল। তাহলে এদের ক্ষেত্রে কি হয় যে এই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য একদিকে যে চার্জগুলো সেপারেটেড হয়ে থাকে বা ইলেকট্রন বন্ড পেয়ারটা সেপারেট হয়ে থাকে, এই চান্সটা থাকে না। এখানে আমরা বলবো এরা সিমেট্রিক্যালি চার্জগুলো ডিস্ট্রিবিউট করে, যেই কারণে ওভারঅল কোনো চার্জ আর মানে নেগেটিভ আর পজিটিভ চার্জের সেপারেশন থাকে না। মানে এদের কোনো কি কি কোয়ান্টিটি শিখবো বলো, তাহলে কি কি প্রপার্টি বলবো? এরা হচ্ছে নন পোলার বলতে ফার্স্ট বলছি নো নেট ডাইপোল মোমেন্ট, নো নেট ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট আমরা পড়েছি, যে দুটো চার্জের সেপারেশন থাকলে তাকে ডাইপোল বলি। তো এখানে আমি যদি বলি একটা মলিকুল বলো বা অ্যাটম বলো, তাদের ক্ষেত্রে যদি দেখা যায় এরকম যে পজিটিভ আর নেগেটিভ চার্জটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে, বা তাদের ডিস্ট্রিবিউশনের সেন্টার যদি সেম পয়েন্টে হয়, ডিস্ট্রিবিউশনের সেন্টার যদি সেম পয়েন্টে হয়, তাহলে সেগুলোকে নন পোলার মলিকুল বলবো। তো সেরকম নন পোলার মলিকুল যাদের ক্ষেত্রে নো ডাইপোল মোমেন্ট এক্সিস্ট। ডাইপোল মোমেন্ট এক্সিস্ট করে না মানে বেসিক্যালি চার্জ দুটো সেপারেটেড থাকে না। কোনো একটা অ্যাটমের ইনসাইডে পজিটিভ আর নেগেটিভ চার্জ, মানে ইলেকট্রন আর নিউক্লিয়াসগুলো থাকে, তো নিউক্লিয়াস থাকে, তো সেইটা পজিটিভ আর নেগেটিভ চার্জের সোর্স হিসেবে কাজ করে। তো সেই পজিটিভ আর নেগেটিভ চার্জের সোর্স দুটো যদি কোনো সেপারেশনে থাকে, স্লাইটলি ডিসপ্লেসড হয়ে থাকে কোনো কন্ডিশনে, তখন আমি বলতে পারি সেটা পোলার মলিকুল। তো নন পোলার মলিকুলের ক্ষেত্রে এই জিনিসটা থাকে না। ফার্স্টে বললাম যদি এরা খুব স্ট্রং ফিল্ডে প্লেসড হয়ে যায়, তাহলে স্লাইড একটা চার্জের সেপারেশন ক্রিয়েট হয়। খুব স্ট্রং একটা ফিল্ডে যদি প্লেসড হয়ে যায়, তাহলে আমরা এটা বলতে পারি যে এদের মধ্যে চার্জের একটা সেপারেশন ক্রিয়েট হয়ে গিয়ে ওরা একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করতে পারে। তো সেকেন্ড পয়েন্ট বলতে পারি যে উইথাউট নো নেট ডাইপোল মোমেন্ট উইথাউট ইলেকট্রিক ফিল্ড, উইথাউট এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যদি ই বলা হয়, উইথাউট এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, এটা বলবো অ্যাকুয়ার সাম ডাইপোল মোমেন্ট, পার্মানেন্ট নয়, কারণ হচ্ছে প্রডিউস করা, ইন্ডিউস ডাইপোল মোমেন্ট বলবো উইথ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডে অ্যাপ্লাই হলে, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে মেটেরিয়ালটা বা মিডিয়ামটা কিছুটা ডাইপোল মোমেন্ট অ্যাকোয়ার করে। মানে বেসিক্যালি ওই মিডিয়ামটা যখন ফিল্ডে পড়ে যায়, ব্যাপারটা কেমন হয়, এটা যদি আমি একটা ব্লক বলি, কোনো মানে সেটা গ্যাসিয়াস হতে পারে, সলিড লিকুইড যা খুশি হতে পারে, কিন্তু এটা মাথায় রাখবো যে মলিকুলগুলো নর্মালি কি ছিল, স্পেরিক্যাল নেচারে ছিল, অ্যান্ড সেটা পজিটিভ আর নেগেটিভ চার্জগুলো ইকুয়াল ছিল নর্মালি, উইথআউট বলছি। বাট উইথ ফিল্ড যদি বলা হয়, মানে এখানে তুমি বলবে পজিটিভ আর নেগেটিভ চার্জ এরকম নর্মাল সিচুয়েশনে উইথআউট ই ইকুয়ালস টু 0 বলছি, এখানে ই নট ইকুয়ালস টু 0 যদি বলি, মানে ই যখন অ্যাপ্লাই করলে, তখন এখানে কি ছিল, এগুলো স্পেরিক্যাল নেচার, পজিটিভ আর নেগেটিভ চার্জটা একই জায়গায় ছিল, পজিটিভ আর নেগেটিভ চার্জ ওই একই জায়গায় ছিল, তাহলে কোনো ডাইপোল মোমেন্ট ছিল না। পুরো প্রত্যেকটা অ্যাটমের ক্ষেত্রে একই সিচুয়েশন ছিল, প্রত্যেকের ক্ষেত্রে পজিটিভ আর নেগেটিভ চার্জ ডিস্ট্রিবিউশনের সেন্টার সেম পয়েন্টে এক্সিস্ট করতে, ওভারঅল নিউট্রাল ছিল, মানে কোনো নেট ডাইপোল মোমেন্ট ওরা শো করতো না। উইথআউট এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বলছি, উইথআউট এনি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এই সিচুয়েশনটা হয়েছিল এর মধ্যে। কিন্তু যখন তুমি এইটা বললে যে ফিল্ড অ্যাপ্লাই করলে, তখন মলিকুলগুলো স্লাইটলি এই চার্জ আর নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ চার্জের সেপারেশন ক্রিয়েট হলো। কোন দিকে কীরকম ক্রিয়েট হলো মনে রাখতে হবে। আমি যদি ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে অ্যাপ্লাই করি, নর্মাল সেন্সে কি আসে মাথায়,
যে এখানে ইলেকট্রিক ফিল্ড মানে এটা যদি আমি আগেও ডিসকাস করেছি ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারে, যে ইলেকট্রিক ফিল্ড যেদিকে অ্যাক্ট করে সেই ডিরেকশনে হচ্ছে পজিটিভ চার্জের উপর ফোর্স অ্যাক্ট করে, এক্সটার্নালি যেটা অ্যাপ্লাই করলে সে কি করলো, এখানে কোনো পজিটিভ চার্জ থাকলে তাকে এদিকে ঠাড়ার চেষ্টা করবে, নেগেটিভ চার্জ থাকলে এদিকে টানার চেষ্টা করবে। তাহলে মলিকুলগুলোর এরকম একটা অ্যারেঞ্জমেন্ট ক্রিয়েট হবে, সব অ্যাটমগুলোর এদিকে নেগেটিভ ক্রিয়েট হবে, এদিকে পজিটিভ কোন দিকে, এই যে ইলেকট্রিক ফিল্ড যেদিকে অ্যাপ্লাই করলে। তাহলে আমি যদি ডাইপোল মোমেন্ট বলি, এই যে একটা অ্যাটম যদি আমি অ্যানালাইজ করি, তাহলে তার যে ডাইপোল মোমেন্ট আমরা কি বলেছিলাম, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট অফ এ ডাইপোল ডিরেক্টেড অ্যালং নেগেটিভ টু পজিটিভ। তাহলে ডাইপোল মোমেন্ট কোন ডিরেকশনে ক্রিয়েট হলো, ইনডিউসড যে ডাইপোল মোমেন্ট, চার্জ সেপারেশন ক্রিয়েট হয়ে যে ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হলো, সেটা কিন্তু অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। যতগুলো ইনডিউস হবে প্রত্যেকটা ক্ষেত্রে সেম সিচুয়েশন, নেগেটিভ অ্যান্ড পজিটিভ, এটা ডিরেকশনগুলো এরকম কি ইলেকট্রিক ফিল্ডের সামনের দিকে, ইলেকট্রিক ফিল্ডের দিকে এগুলো সব পজিটিভ চার্জগুলো থাকবে, সব পোলারিটিগুলো এরকম ডেভেলপ করবে কি নেগেটিভ চার্জ পেছনে, পজিটিভ চার্জগুলো সামনে থাকবে, নেগেটিভ অ্যান্ড পজিটিভ এরকম চার্জের একটা সেপারেশন ক্রিয়েট হবে। এই হচ্ছে বিহেভিয়ার উইথ ফিল্ড। এটা উইথাউট ফিল্ড ছিল, নর্মালি সেন্টারগুলো একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড ছিল, মানে পজিটিভ আর নেগেটিভ চার্জ, কিন্তু এখন কেসটা একটু গন্ডগোল হচ্ছে, একটু অন্যরকম হচ্ছে, এটা পোলারাইজড হয়ে যাচ্ছে। এগুলোকে আমি বলছি পোলারাইজড হয়ে যাওয়া, বাট ইনডিউস পোলারাইজেশন এগুলোকে বলবো, এগুলো ইনডিউস করা হয়েছে, এগুলো নিজস্ব ছিল না, ফিল্ড অ্যাপ্লাই করে এক্সটার্নালি এটাকে ক্রিয়েট করেছে। তো পোলার মলিকুল এক্সাম্পল বলেছি যে এইরকম টাইপের, এটা তো বুঝতেই পারছো যে সিমিলার টাইপের মলিকুল হলে তো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকবে না, তখন বেসিক্যালি একটা জায়গাতেই আমি পজিটিভ আর নেগেটিভ চার্জগুলো কনসেন্ট্রেটেড আছে অ্যাজিউম করে নেব। সেকেন্ড বলছি, যদি এটা নন পোলার বললাম, যদি পোলার মলিকুল বলি, পোলার মলিকুলার অ্যাটমস যারা, পোলার মলিকুলস কারা, পোলার মলিকুলস বলছি ফার্স্ট উইথাউট ফিল্ড, without any external electric field they have permanent dipole moment। হয়েছে, উইথাউট ইলেকট্রিক ফিল্ড বলছি ডাইপোল মোমেন্ট আছে, বাট এটা কিন্তু মনে রাখতে হবে এইটা কিন্তু উইথাউট ফিল্ড যেটা তারা র্যান্ডামলি ওরিয়েন্টেড, উইথাউট ফিল্ড উইথাউট ই দে হ্যাভ permanent dipole moment but oriented randomly, without electric field বলছি, without field বলছি, oriented in random direction বা randomly। এবার বলছি উইথ ফিল্ড যদি বলি, দেখো এদের ডাইপোল মোমেন্ট ছিল অলরেডি, ওরা পোলারাইজড হয়েছিল, একদিকে পজিটিভ চার্জ একদিকে নেগেটিভ চার্জ, পজিটিভ আর নেগেটিভ চার্জের একটা সেপারেশন ক্রিয়েট হয়েছিল উইথাউট ই। উইথ ই যদি বলি, ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে পার্মানেন্ট মুভমেন্ট তো ছিল, সেটা বলতে লাগে না, এটা বলবো দে অ্যারেঞ্জড অ্যালং, মানে ডাইপোলগুলো, এটা তো একটা ডাইপোলের মতো বিহেভ করছে, এটা অ্যালং দ্য ইলেকট্রিক ফিল্ড এরা অ্যালাইন্ড হয়ে যাবে, নিজেদেরকে অ্যালাইন করবে। কিরকম কনসেপ্টটা, যদি আমি উইথাউট ডাইলেকট্রিক বলি, এইখানে উইথাউট ডাইলেকট্রিক যদি আমি এই ডিসকাশনে করি এটার আন্ডারে, তাহলে সেখানে বলবো র্যান্ডামলি, মানে মলিকুলগুলো এদিকে 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 যেরকম খুশি অ্যাঙ্গেল হয়ে গিয়ে যেরকম খুশি থাকতে পারে, ব্যাপারটা সিমেট্রি হচ্ছে না, সিমেট্রি মিনস পুরো র্যান্ডাম হচ্ছে না, যাই হোক পজিটিভ নেগেটিভ যেদিকে খুশি তুমি যেরকম প্লেস করতে পারো, কিন্তু ওভারঅল একটা নেট কোনো ডাইপোল মোমেন্ট পাবে না। এই যে র্যান্ডামলি ওরিয়েন্টেড বলতে এটা বোঝাচ্ছে যে দে ফার্সেস নো নেট ডাইপোল মোমেন্ট, কোনো নেট ডাইপোল মোমেন্ট কিন্তু এদের ছিল না, ওভারঅল এরকম একটা সিচুয়েশনে ডিস্ট্রিবিউটেড ছিল। এখন বলছি উইথাউট ফিল্ড, এটা বলছি ই ইকুয়ালস টু 0 যখন বললাম, নেক্সট যখন এই মেটেরিয়ালটাকে উইথ ফিল্ডে ফেলে দিলে, একটা ফিল্ডের প্রেজেন্সে যখন এইটাকে রাখলে, একটা ইলেকট্রিক ফিল্ড সাপোজ আমি বললাম এক্সটার্নালি অ্যাপ্লাই করলাম ই, তো সেই ই ফিল্ডের প্রেজেন্সে এদের কি হলো, এদের সিচুয়েশনটা কি হলো না, এই প্রডিউস ডাইপোল অলরেডি ওরা জেনারেট হয়েছিল, তারা কি হয়ে গেল অ্যালাইনমেন্ট শো করলো, মানে পার্টিকুলার ডাইরেকশনে অ্যালাইনড হয়ে গেল। তো পার্টিকুলার ডাইরেকশনে অ্যালাইন বলতে ব্যাপারটা কেমন, যে আমি আগেও দেখিয়েছি ইলেকট্রিক ফিল্ড যেভাবে ইনডিউস করেছিল যাদের নিজেদের ডাইপোল মোমেন্ট ছিল না, তারা কিন্তু এখন যেভাবে ক্রিয়েট হয়েছিল এরাও রেডি হয়েছিল, অ্যালাইনড হলো এরকমভাবে কি না, ফিল্ডের ডিরেকশনে নিজেদেরকে অ্যালাইন করবে এরকম সামনের দিকে যেন পজিটিভ, যেভাবে বলেছি ফিল্ড পজিটিভ চার্জটাকে, ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে পজিটিভ চার্জটাকে ওইদিকে ফোর্স করবে, তাহলে এরকমভাবে থাকবে সব পজিটিভ পোলারিটিগুলো সামনে, মানে অ্যাটমগুলোর পজিটিভ চার্জগুলো যেগুলো বলছে পার্সিয়ালি পজিটিভ আর নেগেটিভ হয়েছে, তারা কিন্তু সামনের দিকে প্লেসড হবে, এই সিচুয়েশন।
হয়েছে, সরি, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট ক্রিয়েট হবে। এখন কথাটা হচ্ছে এইটাতে কি এফেক্ট পড়ছে আমার এই ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে। যখন ক্যাপাসিটরে ডাইলেক্ট্রিক ইনসার্ট করছি, সিগনিফিক্যান্টলি একটা চেঞ্জ আসছে। অনেক কিছু আমরা বলছি যে ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে, এনার্জি স্টোর বেড়ে যাচ্ছে, সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেকগুলো কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে। তো সেই ব্যাপারটা কি, যে যখন ইলেকট্রিক ফিল্ডে একটা ডাইলেক্ট্রিক ইনসার্ট করা হচ্ছে, তাতে এই এফেক্ট পড়লো। সেটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকুক না থাকুক, ইলেকট্রিক ডাইপোল না থাকলে ইলেকট্রিক ফিল্ড এসে জেনারেট করে নেবে। আবার ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকলেও ইকুইভ্যালেন্টলি ওটা এফেক্টলেস বলতে পারি। কারণ হচ্ছে তোমার এটা র্যান্ডামলি ওরিয়েন্টেড ছিল, কোনো ওভারঅল এফেক্ট কিছু ছিল না। কিন্তু যখনই ফিল্ডে অ্যাপ্লাই হলো, ফিল্ড ওকে বেসিক্যালি জেনারেট করে নিজের মতো করে অ্যারেঞ্জ করে নেবে, নিজের মতো করে ওকে অ্যালাইন করে নেবে। এটা না থাকলে ক্রিয়েট করে অ্যালাইন করবে, ক্রিয়েট করবে এরকম ডিরেকশনে অটোমেটিক্যালি যেন অ্যালাইন লাগবে। আর এটা ক্ষেত্রে না অ্যালাইনমেন্ট ছিল না, প্রডিউস করা ছিল, কিন্তু র্যান্ডামলি ছিল, সেটা অ্যালাইনড হয়ে গিয়ে এরকম একটা চেঞ্জ আসলো। তো এখন আমরা যেটা বলতে চাইছি যে এই যে এফেক্টগুলো, এটা ক্যাপাসিটরে কিরকম চেঞ্জ আসছে, ক্যাপাসিটরে কি কি এফেক্ট পড়ছে, সেটার ব্যাপারে ডিসকাস করার আগে আর কয়েকটা জিনিস বলে দিই। এই যে সিচুয়েশন বললাম না, যে ক্যাপাসিটরের ডাইলেক্ট্রিক মিডিয়ামের অ্যাক্রস একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে এই ইলেকট্রিক ফিল্ডটা কতটা আমি স্ট্রংলি অ্যাপ্লাই করতে পারি, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। মানে এই প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এখানে এটার উপর বেস করে আমি এটা বলতে পারি যে দুটো প্লেটের মাঝে যখন ডাইলেকট্রিকটা ইনসার্ট করছি, সেই দুটো প্লেটে কিন্তু আনলিমিটেড পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে পারি না। আচ্ছা, সেটার ব্যাপারে বলার আগে আমি চলেই যাই ডিরেক্ট এক্সাম্পলে। প্যারালাল প্লেট ক্যাপাসিটর উইথ ডাইলেকট্রিক বলি যদি, উইথ ডাইলেকট্রিক ডাইলেকট্রিক মিডিয়াম যদি কোনো একটা ক্যাপাসিটর ডিসকাস করি, ধরে নাও ওটা ব্যাটারির সঙ্গে কানেক্টেড আছে বা ডিসকানেক্টেড আছে। আচ্ছা ছেড়ে দাও, আমি সিম্পল বলছি যে এটাতে একটা কিউ চার্জ আছে, এটাতে প্লাস কিউ চার্জ তুমি ইনিশিয়ালি দিয়ে দিয়েছো, প্লাস কিউ নয় আমি বলবো কিউ নট অ্যামাউন্টে চার্জ স্টোর করেছো। এটাতে মাইনাস কিউ চার্জ স্টোর করবে, ধরে নাও এটা মাইনাস কিউ নট চার্জ, যতটাই চার্জ ছিল এটাতে ওটাতে ইকুয়ালি থাকবে। এখন সিচুয়েশন যেটা হলো, একটু বড় করলে বেটার লাগতো, এইখানে একটা ডাইলেকট্রিক ইনসার্ট করেছো, আমি দেখতে চাইছি এটার জন্য এফেক্টটা কি পড়লো। এই ডাইলেকট্রিকের উপর এফেক্টটাকে বলো। আমরা জানি যে এইটা যদি দুটো প্লেট হয়, তাহলে এই পজিটিভ প্লেট টু নেগেটিভ প্লেট একটা জেনারেট হবে ইলেকট্রিক ফিল্ড ই নট, ইউনিফর্মলি অ্যাক্ট করবে প্রত্যেকটা জায়গায়। আর সেই ভ্যালুটাও আমার জানা আছে, ই ইকুয়ালস টু কি বলতাম আমরা, ই নট ইকুয়ালস টু আমরা লিখতাম, এই ই নট যেটা প্রডিউস হতো সেটা আমরা বলতাম সিগমা বা এপসাইলন নট। দেখো এই সিগমাটা আমাকে চেঞ্জ করতে হবে। এই জায়গায় প্লেটের যে চার্জ ডেন্সিটি ক্রিয়েট হয়েছে, এটাতে একটা এরকমভাবে ব্লক লাইক আছে, আমি আগের দিন দেখিয়েছিলাম। তো এই যে সারফেস জুড়ে যে চার্জ ডেন্সিটি ক্রিয়েট হয়েছে সেটাকে আমরা বলছি সিগমা। আচ্ছা, উইথাউট যেটা ছিল সেটাকে আমরা বলছি সিগমা নট। কতটা তুমি কিউ নট চার্জ দিয়েছিলে আর ফেজ এরিয়া এ ছিল, তাহলে কিউ নট বাই এ এটা হচ্ছে চার্জ ডেন্সিটি, ইনিশিয়ালি চার্জ যেটা দিয়েছিলে। এখন কি হলো, তাহলে এটা ছিল আমার চার্জ ডেন্সিটি, এটা করসপন্ডিং ইলেকট্রিক ফিল্ড এক্সপ্রেশন আমরা করে দিয়েছিলাম সিগমা বাই এপসাইলন নট, যেটা 2 ইন্টু সিগমা বাই 2 এপসাইলন নট করতাম। এনিও এখন আমরা যেটা বলছি, এইটা আসার পরে কি হলো, ডাইলেকট্রিক ইনসার্ট করার পরে কি হলো, মলিকুলগুলো এরকম একটা অ্যারেঞ্জমেন্ট ক্রিয়েট করলো। এটাতে কি আলটিমেট এফেক্ট পড়লো বলো তো, চার্জের একটা এফেক্ট হয়েছে কি না, এইখানে নেগেটিভ এইখানে পজিটিভ, এরকম ভাবে তো অ্যারেঞ্জটা পুরোটা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এখন কথাটা হচ্ছে, যদি ডাইলেকট্রিকটা ফিল্ডের আন্ডারে এরকমভাবে একটা চার্জের সেপারেশন ক্রিয়েট করে, তার এফেক্টিভ আমি রেজাল্টটা বলছি। এখানে তুমি এবার ডিরেক্ট ব্যাপারটা ডিসকাস করো, যে যদি আমি মিডিয়ামটাকে এফেক্টিভলি ইমাজিন করি, তাহলে দেখো এই ইনসাইডের যে চার্জগুলো সব পজিটিভ আর নেগেটিভ, এইখানে এই জায়গাগুলোতে দেখো তো সব পজিটিভ নেগেটিভ করে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সব পজিটিভের সঙ্গে নেগেটিভগুলো ক্যান্সেল আউট হচ্ছে। এইদিকে আবার একই জিনিস, তাহলে এইখানে আমি বলতে পারি এই পজিটিভ নেগেটিভের পেয়ারগুলো সব কিন্তু এক্স্যাক্টলি ক্যান্সেল আউট হচ্ছে। পড়ে থাকলো দেখো এই লাস্ট এন্ডে একটা নেগেটিভের লেয়ার, ভালো করে শুনবে, লাস্ট সারফেসে একটা নেগেটিভের লেয়ার, এইদিকে লাস্ট সারফেসে একটা পজিটিভের লেয়ার।
এদিকে সারফেসে একটা পজিটিভ লেয়ার, এইদিকে নেগেটিভ লেয়ার। এখানে কিন্তু আমার আগের মতো এরা কিন্তু কন্ডাক্টর নয়, আগেও বলেছি এরা নন কন্ডাক্টিং মেটেরিয়াল। তাহলে প্লেটে যেরকম চার্জ ছিল সেগুলোর কিন্তু কোনো চেঞ্জ হয়নি। প্লেটে যে ডেন্সিটিতে চার্জ ছিল তারা কিন্তু ওইরকমই আছে। তাহলে কি হলো, চার্জগুলো উল্টো উল্টো পজিশনে হলো, মানে পজিটিভ প্লেটের নিয়ারে নেগেটিভ ইন্ডিউস হলো, নেগেটিভ প্লেটের নিয়ারে পজিটিভ ইন্ডিউস হলো। দেখো চার্জ ইন্ডিউস হলো সেই সেন্সে আমি বলতে পারবো না, বাট ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে ডাইপোল মোমেন্টগুলো এমনভাবে ক্রিয়েট হয়েছে, চার্জগুলো এমনভাবে সেপারেট হয়ে গেছে, এফেক্টিভলি এই মিডল রিজিয়নগুলোতে কি হয়, পজিটিভ আর নেগেটিভ অপোজিট চার্জগুলো ঠিক ক্লোজ আছে, প্রত্যেকটা পজিটিভের কাছে নেগেটিভগুলো পেয়ার করে আছে, মানে প্রেজেন্ট আছে। তাহলে এটা আমি বলতে পারি প্রত্যেকটা পজিটিভের সঙ্গে নেগেটিভগুলো যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে ইনার রিজিয়নে কোনো নেট চার্জ থাকলো না, নেট এফেক্টিভিটি 0 হয়ে গেল। শুধু এই একদম এন্ড মানে একদম সারফেসে বাউন্ডারিতে একদম এখানে, তো এটা বেসিক্যালি ক্রস সেকশনাল ভিউ দেখাচ্ছে না, তো এরকম টাইপের ব্যাপার। এই ফেজগুলোতে নেগেটিভ 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 থাকবে, এই যে ফেজটা বলছি এই ফেজটাতে পজিটিভ পজিটিভ ডেভেলপ করেছে, এগুলো হলো ইনডিউস চার্জ। তো এখন কথাটা হচ্ছে এই ইনডিউস চার্জ, এফেক্টিভ ইনডিউস চার্জ যেটা বলছো তার জন্য কি একটা এফেক্ট পড়ছে, যেটা আমরা বলছি যে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হচ্ছে, সামথিং যে সবকিছু কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে। তাহলে ধরো এই যে প্লেটটার পজিটিভ, প্লেটটার বাইরের পজিটিভ, এখানে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে এই মাঝখানে গ্যাপটা থাকা উচিত নয়। আমরা জাস্ট বোঝানোর জন্য একটু দেখাচ্ছি, কিন্তু আমরা যদি ধরে নিই ডাইলেকট্রিক এই ক্যাপাসিটার ফিল্ড উইথ ডাইলেকট্রিক, তাহলে কিন্তু আমি কনসিডার করে নেব পুরো ডি থিকনেসটাই একদম ফিল আপ, বাস ডিস্টিংগুইশ করার জন্য এটা বলছি। তাহলে এই যে পজিটিভ চার্জটা ছিল, পজিটিভ প্লেট যেটা ছিল, সে একটা ইলেকট্রিক ফিল্ড কোন ডিরেকশনে ক্রিয়েট করেছিল, আমরা জানি পজিটিভ চার্জ থেকে অ্যাওয়ে হয়, নেগেটিভ চার্জের দিকে ফিল্ড ক্রিয়েট হয়। তাহলে এটাকে আমি বলবো ইলেকট্রিক ফিল্ড প্রডিউসড বাই দ্য এক্সটার্নাল চার্জ। দ্যাট মিনস এক্সটার্নাল মিনস আমি ডাইলেকট্রিকের বাইরের যেটা বলছি সেটা বলছি এই প্লেটের চার্জ যেগুলো বলছি সেটাকে ই নট বলো। তাহলে সেই ই নট অলরেডি ডিসকাস করেছি, ই নট ইকুয়ালস টু সিগমা নট বাই এপসাইলন নট। এখন কথাটা হলো এই ডাইলেকট্রিকের কিছুটা চার্জ ইনডিউস হলো, এখানে কথাটা মাথায় রাখতে হবে এই পজিটিভ চার্জ এখানে যে নেগেটিভ চার্জ ডেভেলপ করালো, বা বেসিক্যালি এটা ভাবতে পারো নেগেটিভ চার্জ এখানে যে পজিটিভ চার্জটা ডেভেলপ করালো সেটা কিন্তু অতটা স্ট্রং হবে না অ্যাজ কম্পেয়ার টু চার্জ ডেন্সিটি ইন প্লেটস। প্লেটে যে চার্জ ডেন্সিটি আছে সেটা রেসপেক্টে এই চার্জ ডেন্সিটিগুলো একটু উইক হবে, মানে এইখানে করসপন্ডিংলি নেগেটিভ বলো বা এখানে পজিটিভ বলো, এখানে একটা চার্জের ডেন্সিটি আছে, ওই যে ফেস এরিয়া যেভাবে বলেছো, এইটাকে আমরা বলবো যে টোটাল ধরে নাও কতটা কিউপি চার্জ ডেভেলপ করলো, এখানে মাইনাস কিউপি, এইখানে আমি বলবো প্লাস কিউপি, এখানে কত ছিল, এটা কি কেন আমি পি লিখলাম, বা ইনডিউসও বলতে পারো, পোলারাইজড বলতে পারো, ওইখানে কিউপি বললাম। তাহলে সেখানে আমি বলতে পারি এটাকে আমরা লিখবো সিগমা নট ছিল, মানে কিউ নট করসপন্ডিংলি সিগমা নট। এখান থেকে আমরা চার্জ ডেন্সিটি কি বের করেছিলাম, সিগমা নট ইকুয়ালস টু কত, কিউ বাই এ এরিয়া, কিউ নট বাই এ এরিয়া। এই ফেসে যে চার্জ ডেন্সিটিটা আছে এই প্লেটে, এটাও তো এরকম প্যারালাল একটা প্লেট আছে, তো এই প্লেটে যে চার্জ ডেন্সিটি আছে সেটা এটা, আর এইটার জন্য এই যে প্রডিউস চার্জটা যেটা বলছো এটাকেও বলবো কিউ নট। এই যে এই পেয়ারগুলো থেকে বলতে পারি এর জন্য যে চার্জ ডেন্সিটি সেটাকে সিগমা পি যদি বলি সেটা হবে কিউ পি ডিভাইডেড বাই এ এরিয়া। চার্জ ডেন্সিটি বেসিক্যালি ফেস এরিয়ার দিয়ে ডিভাইড করলে বেসিক্যালি চার্জ ডেন্সিটি পেয়ে যাবে, মানে সারফেস চার্জ ডেন্সিটি যেটা বলছি। তো এখন কথাটা হচ্ছে এই যদি এরকম দুটো প্লেটের মতো এফেক্টিভলি ইলেকট্রিক ফিল্ডটা যদি ই নট আমরা বলি, যে ই নটটাকে আমরা যদি বলতে পারি সিগমা বাই এপসাইলন নট, কে প্রডিউস করলো, যেটা কিনা এক্সটার্নাল প্লেট ক্রিয়েট করেছিল। এখন তুমি কি দেখছো যে এইখানে এফেক্টিভলি দুটো প্লেটের মতো বিহেভ করছে, এই যে ইনার ফেস অফ মানে জাস্ট সারফেস অফ দ্য ডাইলেকট্রিক্স, তারা কি বলবে কোন দিকে পজিটিভ টু নেগেটিভ একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে, যেটাকে ইপি বলতে পারি। পোলারাইজ চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড, পোলারাইজেশনের জন্য চার্জগুলো প্রডিউস হয়েছে বা অ্যালাইন্ড হয়ে গিয়ে যে নেট এফেক্ট ক্রিয়েট করেছে, কি না অপোজিটলি একটা এফেক্ট ক্রিয়েট করবে। কেন, কারণ পজিটিভ প্লেটের দিকে নেগেটিভ চার্জ ডেভেলপ করেছে, নেগেটিভ চার্জের দিকে নেগেটিভ প্লেটের দিকে পজিটিভ চার্জ ডেভেলপ করেছে। তাহলে এখানে আমি বলতে পারি ইপি যেটা প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে সিগমা, এটা নট বলবো, সিগমা পি বাই এপসাইলন নট প্রডিউসড এক্সট্রা ইলেকট্রিক ফিল্ড। কিন্তু এটা অপোজিটলি কাজ করছে, রাইট, এটা অপোজিটলি কাজ করছে। ইলেকট্রিক ফিল্ড এক্সটার্নালি অ্যাপ্লাইড আর ইন্টারনালি প্রডিউসড, দ্যাট ইজ পোলারাইজড ইলেকট্রিক ফিল্ড যেটা বলছি, পোলারাইজেশনের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হলো তারা অপোজিটলি অ্যাক্ট করছে। তাহলে নেট ফিল্ড যদি বলি মানে ইলেকট্রিক ফিল্ড বলছি, নেট ইলেকট্রিক ফিল্ড যদি বলি ই,
তাহলে সেটা আমি এখান থেকে ডিরেক্টলি বুঝতে পারছি, ডিরেকশন অপোজিট বলে, ভেক্টরিক্যালি বলছি না, জাস্ট স্কেলারিক্যালি, কারণ ডিরেকশন আমি দেখতেই পাচ্ছি ই নটের থেকে ইপি কমে গেলে যেটা আসবে, দেখো ইলেকট্রিক ফিল্ড উইক হয়ে গেছে, কেন অপোজিট ডিরেকশনে এই চার্জটা প্রডিউস হওয়ার পরে সেই ফিল্ডটা যেটা ক্রিয়েট করলো সেটা উইক করে দিল এক্সটার্নাল ফিল্ডটাকে। সেটাকে আমি বলতে পারি, এখান থেকে তুমি যদি লেখো তাহলে আমি লিখবো কত, সিগমা নট বাই এপসাইলন নট, আর এখান থেকে লিখবো সিগমা পি বাই এপসাইলন নট, এটা হচ্ছে ই, রাইট। তো এখন আমরা এই ইটা যেটা কমলো বললাম, আমরা অলরেডি ডিসকাস করে দিয়েছি ইটা কে টাইম ডিক্রিজ করে যায়, ইলেকট্রিক ফিল্ডটা কে টাইম ডিক্রিজ করে যায়, কেন? এই যে এটা এখন বেসিক্যালি ডিসকাস করতে পারবো, ইমাজিন করতে পারো যে ব্যাটারির সঙ্গে আগে কানেক্ট করে নিয়ে ফুলি চার্জ করেছি, দেন ইনসার্ট করলাম, তাতে যে এই এফেক্টটা করলো। তো তখন আমরা দেখছি ইলেকট্রিক ফিল্ডটা একটু উইক হলো, কিভাবে না, এই এফেক্টিভ চার্জ একটা রিডাকশন হলো, একটা পোলারাইজেশন ক্রিয়েট হলো, চার্জের সেপারেশন ক্রিয়েট হলো, সেই সেপারেশনের জন্য একটা অপোজিট ফিল্ড ক্রিয়েট হলো, সেই অপোজিট ফিল্ডটাকে কি করলো না নেট ফিল্ডটাকে রিডিউস করে দিল। তার মানে আমি বলতে পারি ইলেকট্রিক ফিল্ডটা আমার আলটিমেট এখনো এই ডিরেকশনে আছে, এই ডিরেকশনে নেট আছে, ই নেট, যেটাকে ই বলছি, সেটা কিন্তু উইক হয়ে গেছে অ্যাজ কম্পেয়ার টু ই নট। আমি আগেও বলেছি এই চার্জ ডেন্সিটিটা অনেকটা কম হবে, এইটা তোমাকে মাথায় রাখতে হবে। এই চার্জ ডেন্সিটির উপর ডিপেন্ড করেই কিন্তু তোমার মিডিয়ামটার প্রপার্টি ডিসাইড হয়, কি না একটা ইলেকট্রিক ফিল্ড কতটা ক্রিয়েট করতে পারলো, বা বেসিক্যালি এই যে বলবো ফর ডাইইলেকট্রিক মিডিয়ামের জন্য যদি বলা হয়, তার মানে বলবো ডাইইলেকট্রিক মিডিয়ামের জন্য এই সিগমা পি যেটা পোলারাইজড চার্জ ডেন্সিটি, বা ডিরেক্টলি বলতে পারো কিউপি আর কিউ নটের কম্প্যারিজন যদি বলি, তাহলে মাস্ট এটা কিন্তু সিগমা নটের থেকে কম হবে। চার্জ ডেন্সিটিটা যেটা প্রডিউস হলো, যেটাই কিনা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করেছে, দেখো দুটোতেই ওই সিগমা পি আর সিগমা নট দুটোই ডিসাইড করছে যে কোনটা স্ট্রং হবে কোনটা উইক হবে। কিন্তু আমি এক্ষুনি বললাম যে ডাইইলেকট্রিক মিডিয়ামের জন্য চার্জের যে ইন্ডাকশন হলো, চার্জ যে প্রডিউস হলো, সেটা কিন্তু অতটা স্ট্রং হবে না যেভাবে তুমি চার্জ দিয়েছো, মানে বেসিক্যালি যতটা চার্জ দেবে তার থেকে কম অলওয়েজ প্রডিউস করবে, কারণ এই তো ক্রিয়েট করছে। তাহলে এ যদি ক্রিয়েট করে এখানে চার্জের সেপারেশনটা, তাহলে ওর নিজের মতো নিশ্চয়ই অতটা স্ট্রং ক্রিয়েট করতে পারবে না, ওই কারণে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি ফর মেটাল বলি বা কন্ডাক্টর যদি বলি, এটা ডাইইলেকট্রিক, এটা কন্ডাক্টিং মিডিয়াম, এটা কন্ডাক্টর আর মেটাল যদি বলা হয়, কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এইখানে এই সিগমা পি যেটা ডেভেলপ করবে সেটা এক্স্যাক্টলি ইকুয়ালস টু সিগমা নট, যেই কারণে আমরা যেটা বলবো রেজাল্ট যে ই নেট ইকুয়ালস টু 0 হয়ে যায়। ভেবে নাও সিগমা ই নট ইকুয়ালস টু 0 হয় কেন? সিগমা পি যেটা বলেছিলে চার্জ ডেন্সিটি ইনডিউসড, আর সিগমা নট চার্জ ডেন্সিটি অ্যাপ্লাইড, মানে ফেসে যে অ্যাপ্লাই করেছিলে, সেটা মেটালের জন্য যেহেতু অফুরন্ত চার্জ থাকে, ওখানে হিউজ অ্যামাউন্টে চার্জ প্রেজেন্ট থাকে ইনসাইড দ্য কন্ডাক্টর, তো সেখানে আমি বলতে পারি যে এদের ক্ষেত্রে কিন্তু চার্জের কোনো ডেফিসিয়েন্সি থাকে না, যতটা তুমি চাইবে ততটাই প্রডিউস করবে। এ তো অলরেডি চার্জড হয়ে থাকে, মানে ফ্রি ইলেকট্রনস বা যেভাবে ভাবো, তাহলে ফ্রি চার্জ যদি প্রেজেন্ট থাকে, তাহলে যতটা চার্জ তুমি এখানে অ্যাপ্লাই করবে ততটাই এখানে ইনডিউস হবে, যাতে করে এই যে ফিল্ডটা এক্সটার্নালি অ্যাপ্লাই করলে ই নট বাই দ্য প্লেটস অফ দ্য ক্যাপাসিটার, সেটাই কিন্তু অপোজিটলি ক্রিয়েট করবে ইকুয়াল ভ্যালুতে ইপি যেটা বলবে। কেন? সিগমা পি ইকুয়ালস টু সিগমা নট হয়ে যাচ্ছে ফর কন্ডাক্টর, দেন আমি বলবো ই নট ইকুয়ালস টু 0। যেই কারণে আমরা বলি যে কোনো কন্ডাক্টরের ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড কেন 0 হয়, কারণ তার সারফেসে যে চার্জ ডেন্স, এটা যে কোনো কেসে, আমি শুধু ক্যাপাসিটারে বলে বলছি না, যে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড ইনসাইডে কন্ডাক্টর 0 হয়। তার কজটা হচ্ছে এটাই যে সারফেসে একটা চার্জ ইনডিউস হয়, যে কিনা এক্সটার্নালি অ্যাপ্লাইড ফিল্ডের এগেনস্টে অতটাই ফিল্ড ক্রিয়েট করতে পারে যতটা এক্সটার্নালি অ্যাপ্লাই করেছো, যেই কারণে নেট ফিল্ডটাকে আমরা ভ্যানিশ করে দিতে পারি, অপোজিটলি ক্যান্সেল আউট করে দিতে পারি, ওই কারণে কন্ডাক্টরের ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড থাকে না। ওকে, এবার আমরা কয়েকটা কোয়ান্টিটি ডিসকাস করবো ইলেকট্রিক ফিল্ডের টার্ম, যেটা আমরা বললাম যে কতটা রেটে ইনডিউস হয়েছে, মানে কত ডেন্স ইনডিউস হয়েছে, কতটা স্ট্রংলি একে পোলারাইজ করতে পেরেছো, সেটা ডিপেন্ড করবে কত চার্জ দিয়ে আমি কতটা বেটার, কত পার্সেন্টেজ এটাকে আমি প্রডিউস করতে পেরেছি, এই যে ডেন্সিটিটা আমি কত অ্যামাউন্টের চার্জ দিয়ে কতটা ক্রিয়েট করতে পেরেছি এই ইনডিউস চার্জটা, সেইটাই দিয়ে আমরা ডিফাইন করব যে কি বলবো অর্ডার অফ পোলারাইজেশন। এটাকে তো পোলারাইজেশন প্রসেস বলছি, এই যে ডাইইলেকট্রিকের পোলারাইজেশন, এটাকে বলছি পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিক। কেন? কারণ নন পোলার বলো যারাই ছিল, মানে যে মলিকুলগুলো প্রেজেন্ট ছিল, আচ্ছা পোলারের এক্সাম্পল বলা হয়নি, পোলারের এক্সাম্পল যদি বলো H2O, ওয়াটার লিকুইডের জন্য বলতে পারো HCl or NH3, এগুলো বলতে পারো, এগুলো হচ্ছে পোলার মলিকুল, যাদের ক্ষেত্রে কিনা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হয়েছিল কিন্তু র্যান্ডামলি ওরিয়েন্টেড ছিল।
তো অর্ডার অফ পোলারাইজেশনের কথা বলছিলাম, যেটা কিনা না সিম্পল একটা ডাইলেকট্রিকে কোনো ইলেকট্রিক ফিল্ডে অ্যাপ্লাই করলে, প্লেস করলে তার মধ্যে যে চার্জের সেপারেশন ক্রিয়েট হয়, যেটা কিনা মেজার করে যে কতটা পোলারাইজ হয়েছে, কতটা বেশি ডেন্স চার্জ ক্রিয়েট হয়েছে। তো সিম্পল এখানে আমি এখানে যেহেতু ডিসকাস করছি যেরকম ভাবে সেই ওয়াইজ আমি বোঝানোর চেষ্টা করছি। পোলারাইজেশন একটা টার্ম আমরা শিখব। পোলারাইজেশন এটা একটা কোয়ান্টিটি ডিফাইন করছি। আগে এটা দেখে নাও যে এটা আমরা এখন কি ডিসকাস করছি, কতটা এমন একটা কোয়ান্টিটি ডিফাইন করবো যেটা মেজার করে দেবে কতটা ডেন্স পোলারাইজড হয়েছে, মানে কত কম জায়গার মধ্যে বেশি চার্জটা ইনডিউস হয়েছে। ক্লিয়ারলি বুঝতে পারছো, এক্সটার্নাল ফিল্ড যত স্ট্রং হবে, আমরা এটা আগেটা যেভাবে ডিসকাস করলাম যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যত স্ট্রং হবে এই চার্জের সেপারেশন তত বেশি ক্রিয়েট হবে, চার্জটা তত বেশি ইনডিউস হতে পারবে। তো সেটাই বলছি যে চার্জ সেপারেশনটা কতটা কম জায়গার মধ্যে বেশি ক্রিয়েট হয়েছে, কত বেশি ডেন্স পোলারাইজড হয়েছে, সেটা মেজার করার জন্য যেটা আমরা করবো এখন সেটা হচ্ছে ওই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ডিসকাশন যাচ্ছি। ধরে নাও এই ক্যাপাসিটরের মাঝে যে প্লেটটা ইনসার্ট করেছি, ডাইলেকট্রিকটা ইনসার্ট করেছি, সেটা একটা সেপারেশন। আমি আগেও বলেছি যে দুটো প্লেটের মাঝে সেপারেশনটাকে আমরা স্মল দিয়ে ডিনোট করছি, এই মাঝে গ্যাপটা নেগলিজিবল কনসিডার করে নাও। তাহলে এখানে প্লাস প্লেট যদি হয়, এটা যদি প্লাস প্লেট বলতাম, মানে এক্সটার্নাল প্লেট যেটা বলছো, এটা নেগেটিভ প্লেট যদি হতো, পজিটিভ আর নেগেটিভ প্লেট, এখানে কি হতো, একটা নেগেটিভ চার্জ ইনডিউস হতো। এটা একটা ফেসে, মানে এটা যদি 3D-তে দেখো তাহলে এরকম টাইপের একটা ফেসে চার্জটা ইনডিউস হয়েছে, এই যে নেগেটিভ চার্জগুলো ইনডিউস হয়েছে। তো একটা জিনিস ভেবে দেখো, এই যে পজিটিভ আর নেগেটিভ চার্জের পেয়ার কোনটা ইনডিউসড পোর্শন আমি বলছি, মানে বেসিক্যালি ডাইলেকট্রিকটাকে তুমি যদি এখন ভাবো আলাদা করে, ডাইলেকট্রিকের এই যে চার্জগুলো এখানে এখানে হচ্ছে নেগেটিভ আর এখানে যে পজিটিভ চার্জটা ডেভেলপ করেছে কতটা, এখানে বলবো কিউপি আর এখানে বলবো নেগেটিভ, এখানে বলবো প্লাস কিউপি। এটা ডিসকাস করেছি। এখন আমি যেটা বলতে চাইছি যে এই কত ডেনসিটিতে চার্জটা ক্রিয়েট হয়েছে সেটা কি করে আমরা ডিফাইন করব, কতগুলো ফ্যাক্টর আছে দেখো। এইখানে শুধু দেখলে হবে না যে কতটা ফেস এরিয়ায় কত চার্জ ডেভেলপ করেছে, শুধু কি এটাই আলটিমেট তুমি ডেনসিটি ডিফাইন করবে? ডেনসিটি বলতে কি বলছো, কতটা ভলিউমের মধ্যে পুরো মেটেরিয়াল ব্লকটা, নন কন্ডাক্টিং যে মেটেরিয়াল ব্লক বলছো, এই মেটেরিয়াল ব্লকটার পুরো এফেক্টিভ ভলিউম ওয়াইজ কতটা, মানে পুরো সাইজ ওয়াইজ এর কতটা চার্জের সেপারেশন ক্রিয়েট হয়েছে। অলওয়েজ প্লাস কিউ মাইনাস কিউ ক্রিয়েট হবে, কিউপি আর মাইনাস কিউপি, কিন্তু আমি বলছি পুরো ভলিউমের রেসপেক্টে কতটা। তো সেই কারণে আমরা ডেনসিটি অফ পোলারাইজেশন যেটা বলছি সেটাকে একটা টার্ম দিয়ে ডিফাইন করছি, যেটা হচ্ছে পোলারাইজেশন, যেটা ডিফাইন্ড কোয়ান্টিটি, যেটা আমরা বলছি ডাইপোল মোমেন্ট। পোলারাইজেশন মানে ইনডিউসড ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। কি বলছি, ইনডিউসড ডাইপোল মোমেন্ট, ইনডিউসড ডাইপোল মোমেন্ট পার ইউনিট পোলারাইজেশন ভেক্টর বলা উচিত অ্যাকচুয়ালি, কোয়ান্টিটিটা যেটা পার ইউনিট ভলিউম বলছি। এটা মানে কি দাঁড়াচ্ছে দেখো, আমি যদি ব্যাপারটা বলি যে এখানে প্রতিটা মলিকুল পোলারাইজড হয়েছে, তো পুরো ভলিউম জুড়ে পোলারাইজড হচ্ছে না, তাহলে সব ডাইপোলগুলো এখানে যেরকম ভাবে দেখিয়েছিলাম, প্রত্যেকটা ডাইপোলের অ্যালাইনমেন্ট দেখো ঠিক এরকম এরকম এরকম, প্রত্যেকটা ডাইপোলকে কিরকম লাগবে দেখতে তোমার। ডাইপোলের আমি ডাইরেকশন ওয়াইজ যদি বলি, তাহলে প্রত্যেকটা ডাইপোল, এই যে ডাইলেকট্রিক মিডিয়ামটা দেখছো, তাহলে প্রত্যেকটা অ্যাটম যে ডাইপোলের মতো বিহেভ করছে সেগুলো এরকম বলবো না, নেগেটিভ টু পজিটিভ। আগে ডায়াগ্রাম ফলো করলে বুঝতে পারবে, প্রত্যেকটা স্মল স্মল ডাইপোল হয়েছে অ্যান্ড ডাইপোলগুলো এরকম ভাবে অ্যাড আপ হচ্ছে, প্রত্যেকটা এরকম ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হয়েছে আর তারা অ্যাড হয়েছে। মোটামুটি সিমেট্রিক হওয়া উচিত, কারণ প্রত্যেকটা ডাইপোলের স্ট্রেংথ যেটা ডাইপোল মোমেন্ট যেটা বলবো সেটা ইকুয়াল হবে। তো এরকম পুরোটা জুড়ে ডাইপোলগুলো অ্যারেঞ্জ হয়ে গেছে। তো এই অ্যালাইনমেন্টে যেটা হলো, এখন আমরা যেটা বলছি যে এই যে চার্জের সেপারেশন ক্রিয়েট করলো, পুরো ডাইপোল পুরো মেটেরিয়াল জুড়ে ক্রিয়েট হলো, তার আমরা যদি ডেনসিটি বলি তাহলে আমি বলবো ওভারঅল কত ভলিউমের রেসপেক্টে নেট ডাইপোল মোমেন্ট কতটা ক্রিয়েট হয়েছে সেটা আমি বলবো। এখন আমি এদের এফেক্টিভ রেজাল্টটা বলেছিলাম শুধুই এই বাউন্ডারিতে পজিটিভ আর নেগেটিভ চার্জ, কারণ ইনার পোর্শনগুলো সব ক্যান্সেল আউট হয়ে যায়, আমি দেখিয়ে দিয়েছি আগের পেজে। তো সেখানে বলছি যে ওভারঅল এর যদি আমি ডাইপোল মোমেন্ট বলি, নেট ডাইপোল মোমেন্ট আর টোটাল ডাইপোল মোমেন্ট, মানে পুরো মেটেরিয়ালটা টোটাল ডাইপোল মোমেন্ট যদি বলি, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট অবভিয়াসলি, টোটাল ডাইপোল মোমেন্ট যদি বলি তাহলে সেটা কত বলবো, চার্জ সেপারেশন কত, কিউ অ্যামাউন্টে চার্জ, আর তারা কতটা সেপারেশন আছে, কিউডি। এই কিউ চার্জ ডি সেপারেশন আছে, ডাইপোলের মতো বিহেভ করছে, পয়েন্ট চার্জ
আমরা ডিসকাস করেছি যে দুটো পয়েন্ট চার্জ বললাম, সিম্পল এটা একটা পয়েন্ট চার্জ, সাপোজ এখানে একটা পয়েন্ট চার্জ আর এখানে একটা পয়েন্ট চার্জ, তাকে ডাইপোল বলতাম তো, প্লাস কিউ মাইনাস কিউ। এখানেও ব্যাপারটা তো এরকম, এটা তো অলওয়েজ প্রত্যেকটা ডাইপোল মানে প্রত্যেকটা এলিমেন্টাল চার্জই তো ইকুয়াল সেপারেশন আছে, তাহলে সিম্পল বলতে পারি কিউ ইন্টু ডি। এটা হচ্ছে তোমার কিউ নয়, কিউ পি, ইনডিউসড চার্জ, পোলারাইজ চার্জ যেটা বলছো, এটাকে আমরা বলছি নেট ডাইপোল মোমেন্ট। নেট ডাইপোল মোমেন্ট, আমরা ডাইপোল মোমেন্টটাকে পি কোয়ান্টিটি দিয়ে ডিনোট করতাম না, কিউ হচ্ছে এটা। এখন আমার এই ডাইপোল মোমেন্ট যেটা প্রডিউস হয়েছে সেটা কত ডেন্স ক্রিয়েট হয়েছে, কত কম জায়গার মধ্যে বেশি ক্রিয়েট হয়েছে, সেটা বোঝার জন্য আমাকে বলতে হবে পোলারাইজেশন বা পোলারাইজেশন ভেক্টর। তো পোলারাইজেশন যদি আমরা ক্যাপিটাল পি দিয়ে ডিনোট করি, পোলারাইজেশনটাকে ক্যাপিটাল পি দিয়ে ডিনোট করছি, যেটা ইকুয়ালস টু কি লিখবো, স্মল কত বলবো, কতটা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হয়েছে পার ইউনিট ভলিউমে, মানে আমি কি লিখবো, এই পুরো ডাইপোল মোমেন্ট ডিভাইড বাই ভলিউম। ভলিউম বলতে পুরো মেটেরিয়াল ব্লকটার ভলিউম বলছি, তাহলে এখানে কি পাচ্ছ, কিউপি পোলারাইজ চার্জ ইন ওয়ান অফ দ্য ফেজ বলছি, আর এটা হচ্ছে সেপারেশন ডি। ভলিউম বলতে পুরো মেটাল ব্লকটা মানে সরি ডাইলেকট্রিক ব্লকটার ভলিউম বলো, সেটা বলবো এ ইন্টু ডি। ডি কেটে দাও, তাহলে কি দাঁড়ালো, পি পোলারাইজেশন যেটা এই কিউপি বাই এ, এটা অলরেডি আমি আগে করে দিয়েছিলাম, এটা হচ্ছে সিগমা পি চার্জ ডেন্সিটি, পোলারাইজ চার্জ ডেন্সিটি। তাহলে পোলারাইজেশন যে ভেক্টর বলছি, যেটা ডেফিনেশন ওয়াইজ কি বললাম, induced dipole moment per unit volume of a material in presence of electric field, external electric field, external electric field এর প্রেজেন্সে একটা মেটেরিয়ালের মধ্যে কতটা পোলারাইজেশন হচ্ছে, বলতে কতটা পোলারাইজড হচ্ছে, কত চার্জের সেপারেশন ক্রিয়েট হচ্ছে, সেটা বোঝার জন্য আমরা একটা কোয়ান্টিটি ডিফাইন করলাম। এটা ডিফাইন কোয়ান্টিটি যে ইনডিউসড ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, আর লজিক্যালি সেটা আমরা দেখাতে পারি যে সেটা যতটা ডেন্সিটি অফ চার্জ, এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু, ম্যাথমেটিক্যালি ইকুয়াল টু the charge density of the surface of the dielectric medium হয়েছে। ওকে, এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এখন আমি ডিসকাস করছি ইলেকট্রিক ফিল্ডে উইক হয় কি করে অ্যান্ড ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এটার সঙ্গে কিভাবে রিলেটেড, নতুন কয়েকটা টার্ম শিখবো। এটা ইলেকট্রিকের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই সেম টু সেম জিনিসগুলো আমরা ম্যাগনেটিজমে ডিসকাস করবো, যে কারণে এখন থেকে কনসেপ্ট থাকাটা একটু বেটার বরঞ্চ, কারণ এমনিতে এন্ট্রান্সে আসে, এখান থেকে কোশ্চেনও আসে, তো এটা পুরোটাই কাজে লেগে যাবে ম্যাগনেটিজমেও সেম কোয়ান্টিটি আমরা ডিফাইন করব। তো বেসিক ব্যাপারটা এটা আমরা মানে কিছু জিনিস এমনি জানি, যে যদি আমি বলি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কি লিখেছিল বলো দেখি, ডাইলেকট্রিক কনস্ট্যান্টটাকে তোমরা কে দিয়ে ডিনোট করতাম, ক্যাপিটাল কে। ক্যাপিটাল কে ইকুয়ালস টু কি বলেছিলাম একদম শুরুতে, বলো ইলেকট্রিক ফিল্ড প্রডিউসড বাই এ চার্জ ইন স্পেস, ইলেকট্রিক ফিল্ড প্রডিউসড বাই দ্য চার্জ ইন এ মিডিয়াম। স্পেসে ইলেকট্রিক ফিল্ড আর একটা মিডিয়ামে ইলেকট্রিক ফিল্ডের রেশিও। এখন আমরা এখানে কি দেখেছি, ই নট, তোমার ই নট ঠিক আছে, কিন্তু এই ই যেটা বলছো ইনসাইড এ মিডিয়াম, আগের পেজে আমরা দেখিয়েছিলাম যে এইদিকে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ই নট অ্যাপ্লাই হয়েছে এক্সটার্নাল, আর এই পোলারাইজ চার্জটা যেটা এইদিকে পজিটিভ চার্জ এদিকে নেগেটিভ চার্জ ক্রিয়েট করেছে, তার জন্য একটা ইপি ক্রিয়েট হয়েছে, যেটা অপোজিটলি, এটা উইক বলেছিলাম, তাহলে নেট একটা ফিল্ড বলেছিলাম এই ডিরেকশনে, এটাকে আমরা ই নেট বলেছিলাম। তো ই নেট কত ছিল, যেটা ই লিখছো, তাহলে ই নেট বলতে ই নট মাইনাস ইপি হয়েছে। এখন আমরা কয়েকটা কোয়ান্টিটি শিখবো, নতুন একটা কোয়ান্টিটি শিখলাম, পোলারাইজেশন, যেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। আচ্ছা, এখানে একটা জিনিস বলো, এই যে আমরা ই ইকুয়ালস লিখছি ইলেকট্রিক ফিল্ড, যেটা কিনা ই নট মাইনাস ইপি, এই ই নট মাইনাস ইপি যেটা বলছো, ই ইকুয়ালস টু যখন লিখছো ই নট মাইনাস ইপি, এটা তো লিখলে, এইটা মানে কি লিখবো, সিগমা নট বাই এপসাইলন নট। এটা স্পেসে যে ইলেকট্রিক ফিল্ডে ক্রিয়েট হয়েছিল, কত বললাম, সিগমা নট বাই এপসাইলন নট, বা এটাকে ই নটও রাখতে পারো, মাইনাস এটার জন্য কত লিখবো, সিগমা পি বাই এপসাইলন নট। আচ্ছা, এটাকে আমি ই কাজে লাগাবো, যে কারণে পরে ইউজ করব, আপাতত এটা বলো সিগমা পি এর রিলেশন, সিগমা পি ইকুয়ালস টু নিউমেরিক্যালি পোলারাইজেশন। আচ্ছা, এই পোলারাইজেশন যে টার্মটা, এই টার্মটা এলো কোত্থেকে, এটা আমরা বলেছি কতটা ডেন্স ওটা পোলারাইজ হয়েছে, কত কম ভলিউমের মধ্যে চার্জের সেপারেশন বেশি ক্রিয়েট হয়েছে। তো সেটার বেসিসে আমি বলতে পারি সেই যে পোলারাইজেশন যে কোয়ান্টিটিটা বলছি পি, পুরো ক্যাপিটাল পি বলছি, পোলারাইজেশন প্রপোর্শনাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড,
পোলারাইজেশন প্রপোর্শনাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড। একটা কথা ভালো করে মাথায় ঢোকাতে হবে যে এই ডাইলেকট্রিক মিডিয়ামের ইনসাইডে যে নেট ইলেকট্রিক ফিল্ড না, সেটার আন্ডারেই ইন্ডিভিজুয়াল প্রতিটা মলিকুল এক্সপিরিয়েন্স করছে একটা ফোর্স, মানে এই ফিল্ডটাই কিন্তু ওর উপর ফোর্স করছে। তুমি কি ভাবছো যে এক্সটার্নাল যে ইলেকট্রিক ফিল্ডটা আমি এক্সপেক্ট করছিলাম এখানে প্লেট থেকে, এই যে ই নট, সেটা কি এখানে পাচ্ছে এরা ইন্ডিভিজুয়াল মলিকুল? নিশ্চয়ই নয়। ইনসাইডে যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটাই তো পাচ্ছে। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ডটা দেখলাম, মানে যেটার উপর ডিপেন্ড করে এই পোলারাইজেশনটা ক্রিয়েট হচ্ছে, যে এই ফিল্ডটাই কিনা এই চার্জগুলোকে সেপারেট করছে, সেটা কিন্তু ইনসাইডের নেট ফিল্ড আমি বলছি। তো এইটা আমি যদি বলি, এখানে একটা ডাইমেনশনাল প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমরা লিখবো পি ইকুয়ালস টু এপসাইলন নট ইন্টু কাই। কাই বলে একটা কোয়ান্টিটি হয় ই, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা। তো এটাকে ডাইমেনশন মেলানোর জন্য এটা এপসাইলন নটের সঙ্গে একটা কোয়ান্টিটি ইন্ট্রোডিউস করেছি এটা। তো এইখান থেকে যদি আমি লিখি পোলারাইজেশন ইকুয়ালস টু এটা, তাহলে এই রিলেশন কোথায় যাবে? এই রিলেশনটা ব্যাক করো। ই ইকুয়ালস টু এখন আমি কি লিখতে পারি? ই নট, যেটাকে সিগমা নট বাই এপসাইলন নট লিখেছো, আর এই জায়গাটা তুমি এখন লিখবে কত? এই যে সিগমা পি, এইটা ইকুয়ালস টু তো পি লিখেছো, পি ইকুয়ালস টু আমি বলতে পারি সিগমা, তাহলে সিগমা পি ইকুয়ালস টু তো লিখতে পারি একই কথা, এপসাইলন নট কাই ইন্টু ই। তাহলে ভ্যালু বসাও, পি সিগমা পি, কোন ইকুয়েশনে বসাচ্ছি? যে সিগমা পি বাই এপসাইলন নট, তার জায়গায় আমি ভ্যালু পুট করলে কি পাবো? এপসাইলন নট কাই ই বাই এপসাইলন নট, কেটে গেল এপসাইলন নট একটা, তাহলে কি পেলে? ই ইকুয়ালস টু ই নট মাইনাস কাই ই। ইগুলো একদিকে নাও, ই একটা জিনিস, ই নট আর একটা জিনিস। ই নট হচ্ছে এক্সটার্নালি অ্যাপ্লাইড, ই হচ্ছে নেট প্রডিউসড ইনসাইড দ্য ডাইলেকট্রিক মিডিয়াম। তাহলে এদিকে নিলে কি পাবো? ই ইন্টু 1 প্লাস ই নট। আর একটা জিনিস ওপরের একদম লাইনটা দেখা যাচ্ছে, দেখো কে ইকুয়ালস টু কি লিখেছি? ই নট বাই ই। তাহলে সেখান থেকে যদি আমি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলতাম কে, সেটা ইকুয়ালস টু কি লিখতে? ই নট এদিকে আছে বাই কে করে দাও, বাই ই করে দাও, সরি, ই নট বাই ই লিখছো না? ই নট বাই ই মানে ডেফিনেশন থেকে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের 1 প্লাস কাই পড়ে থাকলো। এটা হচ্ছে তোমার ডাইলেকট্রিক কনস্ট্যান্টের নতুন রিলেশন। এই কনস্ট্যান্টটা থেকে আমি বুঝতে পারবো যে কাই এর ভ্যালু যত বেশি হবে যার জন্য, তার জন্য ডাইলেকট্রিক কনস্ট্যান্ট তত বেশি। মানে কিরকম ব্যাপারটা তাহলে? তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের নতুন রিলেশন বলতে পারি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ইকুয়ালস টু কে ইকুয়ালস টু 1 প্লাস কাই। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ইকুয়ালস টু 1 প্লাস এটা। এক্সাম্পল যদি বলি, সাপোজ আমি এক্সাম্পল বলছি, দেখো ওয়াটারের জন্য জানা আছে এপসাইলন আর অর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ইকুয়ালস টু 81। মানে ও কোন একটা স্পেসে ইলেকট্রিক ফিল্ড যদি ই নট ক্রিয়েট হয়, ই নট বাই 81 হয়ে যায় ওয়াটার ইনসাইডে। ওয়াটার মিডিয়ামের জন্য ইলেকট্রিক ফিল্ডটা 81 টাইম উইক হয়ে যায়। তার মানে এর জন্য আমি বলতে পারি যে এখানে কাই কত হবে? কাই অফ ওয়াটার যদি বলি, ওয়াটারের এটার নাম কি? সরি, নামটা তো বলা হয়নি। এটার নাম হচ্ছে সাসেপ্টিবিলিটি। এটা হচ্ছে কত? 81, মানে কে মাইনাস 1 করবো, কে মাইনাস 1 মানে কি আসছে? 80। এটাকে আমরা বলছি কি? এটার নাম হচ্ছে ইলেকট্রিকের জন্য বলছি, এক্ষুনি বলছিলাম ম্যাগনেটিজমের জন্য এটাও ডিসকাস হবে, তো ম্যাগনেটিক তখন বলবো, এটা বলবো ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি। ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি যেটা ভ্যালুটা বললাম, তাহলে ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি কত লিখতে পারি? কাই ইকুয়ালস টু কে মাইনাস 1, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মাইনাস 1 করলে ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি পেয়ে যাবে। এইটা বোর্ডসের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই পুরো এই চ্যাপ্টার এই পেজে যে কনসেপ্টগুলো যা যা করলাম সেটা কিন্তু ডাইলেকট্রিকের প্রপার্টি একটু ডেপথে জানার জন্য এটা লাগবে, আর এন্ট্রান্সগুলোতে কিন্তু কাজে লাগবে। বোর্ডসে যারা করছো সেটা কিন্তু অ্যাভয়েড করতে পারো আপাতত। ওকে, নেক্সট বলছি ডাইলেকট্রিক স্ট্রেংথ। ডাইলেকট্রিক স্ট্রেংথ বলতে কি? একটা ডাইলেকট্রিক মিডিয়াম কতটা স্ট্রং এটাই বোঝা যাচ্ছে নামটা থেকে বোঝা যাচ্ছে যে একটা মিডিয়াম, একটা ডাইলেকট্রিক মিডিয়াম কতটা স্ট্রং, কতটা স্ট্রেংথফুল। আর এটা কিসের রেসপেক্ট? এটা বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডটাকে কতটা টলারেট করতে পারে, কতটা স্ট্রং ফিল্ড পর্যন্ত ও আনচেঞ্জ থাকতে পারে, মানে নন কন্ডাক্টিং প্রপার্টিটাকে
রিটেন করতে পারে। কনসেপ্টটা কি না, এখানে যে কোনো একটা মিডিয়ামে মানে কোনো একটা মলিকুল ধরে নাও, এই যে নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ, আমরা জানি এদের মধ্যে নেগেটিভ চার্জটা উইকলি বাউন্ড, এগুলো তো বেসিক্যালি ইলেকট্রন ক্লাউডগুলো। তাহলে সেটা যদি বলা হয় এখানে প্রচুর পজিটিভ চার্জ অ্যাপ্লাই করা হয়, যত স্ট্রং পজিটিভ চার্জ অ্যাপ্লাই করবে তত ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই হবে তত স্ট্রং। এটা বেসিক্যালি ই নট বলেছিলে, কিন্তু তার থেকে একটু কম হবে। এনিহাও আমরা বলতে পারি একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হচ্ছে, যেটা বেসিক্যালি এই চার্জের উপর ডিপেন্ড করে, তার থেকে স্লাইটলি লেস। বাট এইটুকু বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ডে যত স্ট্রং অ্যাপ্লাই করবো তাহলে একটা সিচুয়েশন ক্রিয়েট হবে যে এই চার্জগুলোকে আরও ওই দিকে বেশি ঠেলছে, পজিটিভটাকে আরও বেশি সেপারেট করার চেষ্টা করছে। বাট এটা কিন্তু অনেকটা স্ট্রংলি বাউন্ড বা এটা স্টেবল। এই রেসপেক্টে এই নেগেটিভ চার্জটা কিন্তু অনেকটা উইক। কেন? ওটা ডিফারেন্ট অরবিটের ইলেকট্রনের কথা বলছি। তাহলে হতে পারে কি এরকম হতে হতে যে ইলেকট্রিক ফিল্ডটা এতটা স্ট্রং হয়েছে এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে আসতে পারে, কারণ ইলেকট্রনটাকে এইদিকে ফোর্স করছে, পজিটিভটাকে এইদিকে ফোর্স করছে। এটা তো পুরো অ্যাটমের সঙ্গে বাউন্ড না। এই রাদার এটা বলতে পারি যে ইলেকট্রন যে লাস্ট অরবিটে নেগেটিভ চার্জ হিসেবে কনসিডার করছো সেইটা কিন্তু উইকলি বাউন্ড, সেটার চান্স আছে বেরিয়ে আসার অ্যাটম থেকে। তো তখন কিন্তু আমি বলবো এই কেসে যে এইখানে আমি যদি চার্জিংয়ের ব্যাপারটা বলি ব্যাটারি দিয়ে, ডাইলেকট্রিক ব্রেকডাউন ডাইলেকট্রিক ব্রেকডাউন ব্যাপারটা একটু ভালো করে বোঝো। যে এইখানে এবার যদি চার্জিং প্রসেসটা বলি, তুমি ভোল্টেজ বাড়িয়ে যাচ্ছ, সাপোজ ধরে নাও এটা বাড়ানো যায় ভোল্টেজটা, কোনটা ব্যাটারি রেগুলেটেড ব্যাটারি বলছি, ধরো ভোল্টেজটা ইনক্রিজ করানো যায়। ইনক্রিজ করছো কি হবে, একটা টাইম আসবে ভোল্টেজ ইনক্রিজ করতে কি হবে, এই ইলেকট্রিক ফিল্ডটা তত স্ট্রং হতে থাকবে। তাহলে আমরা এটা বলতে চাইছি ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা বাড়তে একটা লিমিটে পৌঁছে যাবে যখন কিনা ডাইলেকট্রিক মিডিয়ামটা আর ফার্দার টলারেট করতে পারছে না। তাহলে আমি বলতে পারি ডাইলেকট্রিক স্ট্রেংথ অফ এ মিডিয়াম ইজ দ্য ম্যাক্সিমাম অ্যাপ্লিকেবল ইলেকট্রিক ফিল্ড অ্যাক্রস দ্য ডাইলেকট্রিক মিডিয়াম। ম্যাক্সিমাম অ্যাপ্লিকেবল বলতে কি ব্যাপারটা বলছি, যে এর থেকে বেশি অ্যাপ্লাই করলে ডাইলেকট্রিক মিডিয়ামটা কন্ডাক্টিং মিডিয়ামের মতো বিহেভ করতে স্টার্ট করবে। কেন কন্ডাক্টিং মিডিয়ামের মতো বিহেভ করতে স্টার্ট করবে সেটা একটু বুঝে নাও। ধরে নাও আমি এটা বলছি, তাহলে এখানে তুমি লাস্ট স্টেপে কি বলেছিলে, এইখানে নেগেটিভ চার্জটা আছে আর এইদিকে পজিটিভ চার্জটা আছে। তো ব্যাপারটা এরকম দাঁড়িয়েছিল না, সরি এই নেগেটিভ প্লেটগুলো নেগেটিভ চার্জগুলো ইন্ডিউস হয়েছিল। ওভারঅল সব অ্যাটমগুলোর এরকম পোলারাইজেশন ধরে আমরা ডিসকাস করে দিয়েছিলাম এটাকে। এখন খুব স্ট্রং হলে কি হবে, এই যে অ্যাটমের উপর এতটা স্ট্রেংথফুল একটা ফিল্ড অ্যাপ্লাই হচ্ছে, যেই ফিল্ড কিনা এখান থেকে ইলেকট্রন ক্যাপচার করতে পারে ডিরেক্টলি, অ্যাটম থেকে ইলেকট্রনটা লাস্ট অরবিট থেকে বের করে আনতে পারে। তখন কি হবে, এই ইলেকট্রনটা বেসিক্যালি ফ্রি হয়ে যাবে, অ্যাটম থেকে বেরিয়ে যাওয়া মানে ফ্রি। আর তখন কিন্তু কিছু ইলেকট্রন এসে এর গায়ে পড়বে, কোনটা প্লেটে, কিছু ইলেকট্রন এসে এর গায়ে পড়বে, নেগেটিভ চার্জ এসে এখানে পড়বে। তাহলে কি দাঁড়ালো, ইলেকট্রিক ফিল্ডটা খুব স্ট্রং অ্যাপ্লাই হলে চার্জের সেপারেশনটা আরও বাড়ছে, এটা অনেকটা স্ট্রেংথফুল হয়ে গেলে যখন ভোল্টেজটা খুব বাড়িয়ে দিচ্ছ, তখন কি হচ্ছে, তখন এই চার্জ এতটা স্ট্রং ফিল্ড ক্রিয়েট করছে যেটা কিনা এই ভেতরকার ডাইলেকট্রিক মিডিয়াম থেকে ডিরেক্টলি ইলেকট্রন ক্যাপচার করছে। লাস্ট অরবিটের যে লুজলি বাউন্ড ইলেকট্রন, অবভিয়াসলি অ্যাজ কম্পেয়ার টু নিউক্লিয়াস অর ইনার ইলেকট্রনের রেসপেক্টে লাস্ট অরবিটের ইলেকট্রন তো একটু লুজলি বাউন্ড, তারা কিন্তু একটা স্ট্রেংথের পরে মানে একটা সার্টেন ইলেকট্রিক ফিল্ডের পরে আর টলারেট করতে পারবে না ইলেকট্রিক ফিল্ডটা, যেটা কিন্তু ব্রেক করে বেরিয়ে আসবে। তো ইলেকট্রনটা যখন এখান থেকে, এটা কিন্তু মেটেরিয়াল থেকে বেরোনো ইলেকট্রন, সেম লজিকে এ কিন্তু এখান থেকে ইলেকট্রন গেন করবে, ওই একই জিনিস বলছি কিভাবে। তার আগে বলো, এখান থেকে ইলেকট্রনটা যখন গেল পজিটিভ প্লেটে, পজিটিভ চার্জটা কমলো, দিয়ে কি হলো, এই ইলেকট্রনটা ফার্দার ব্যাটারি একে ক্যাপচার করে এখানে অ্যাপ্লাই করলো, এও ধরে রাখতে পারছে না, বেসিক্যালি এখানে মিডিয়ামটা ওই একই প্রপার্টি চলে এসছে। এই মিডিয়াম যদি ইলেকট্রন লস করে, মানে এই ডাইলেকট্রিক অ্যাটমটা, তাহলে সে একটা ইলেকট্রন গেইন করতে চাইবে, তাহলে এখান থেকে যত ইলেকট্রন রিলিজ হচ্ছে সব ইলেকট্রন এখানে গেইন করে ফেলছে। এই প্রসেসটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে, মানে ফার্দার যদি ভোল্টেজ বাড়াতে থাকো তাহলে আর কিন্তু তুমি চার্জ গ্যাদার করতে পারবে না। ভেবে নাও তুমি ব্যাটারি ভোল্টেজ বাড়ালে কি ভাবছিলে, তুমি কি এক্সপেক্ট করছিলে, না আরও মোর চার্জ স্টোর হবে পজিটিভ প্লেটে, এটা নেগেটিভ প্লেটে আরও গ্রেটার চার্জ ডেভেলপ করবে। তো এই চার্জ যেটা ডেভেলপ করে গেছে তারপরে তুমি বলছো এখন একটা লিমিটিং কন্ডিশনে দাঁড়িয়ে আছো, প্রপার্টি ওয়াইজ বলছি যে এরপরে ফার্দার ভোল্টেজ বাড়ানো মানে তুমি চাইছো, এক্সপেক্ট করছো আরও বেশি চার্জ স্টোর করা, কিন্তু ভোল্টেজ বাড়ানো মানে ইলেকট্রিক ফিল্ডটা এতটা স্ট্রং হবে, এই স্ট্রং ইলেকট্রিক ফিল্ডটা কি করবে, এখান থেকে চার্জটাকে লিক করতে স্টার্ট করবে। ব্যাপারটা এরকম দাঁড়ালো, ডাইলেকট্রিক মিডিয়ামের এখান থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে এসে প্লেটে পড়লো, প্লেট থেকে এটা কালেক্টেড করে ব্যাটারি কালেক্ট করলো, নেগেটিভ প্লেট এখানে নেগেটিভ চার্জ তো এখানে রাখেই না, নেগেটিভ চার্জ কালেক্ট করে নিয়ে এখানে ডিপোজিট করলো। তাহলে প্রসেসটা এরকম দাঁড়াচ্ছে না, নেগেটিভ চার্জগুলো এই পুরো সার্কিটে কমপ্লিট ক্লোজড পাথে ফিরে আসছে। আমরা আগের যদি ব্যাটারির চার্জিং বলি তাহলে সিম্পল বলতাম যে পজিটিভ প্লেটে
একটা ব্যাটারির চার্জিং যদি বলা হয় তাহলে কি করতে, তাহলে সেখানে বলতাম পজিটিভ প্লেট থেকে ইলেকট্রনগুলোকে নিয়ে এখানে দিয়ে দিচ্ছিল, দিয়ে থেমে গেছিল একটা সার্টেন লিমিটে গিয়ে। কিন্তু এখন তো পুরো একটা ক্লোজড সার্কিট ফর্ম করে ফেলছে না, এখান থেকে ইলেকট্রন এই মিডিয়াম ডাইলেক্ট্রিক থাকলে এখান থেকে ইলেকট্রনগুলো গিয়ে ডিপোজিট হলো, দিয়ে সেটা আবার কালেক্টেড হয়ে গেল ব্যাটারিতে, এটাতে ফ্লো করে এখানে চলে গেল, তাহলে ওভারঅল একটা ক্লোজড লুপ ফর্ম করে গেল না, মানে চার্জ ফ্লো করছে ক্লোজ সার্কিটে, যদিও এখানে ডাইলেক্ট্রিক আছে। কিন্তু নোমো ডাইলেক্ট্রিক এটা বলতে পারি, এটা এখন কন্ডাক্টিভ প্রপার্টি গেইন করেছে। কন্ডাক্টিং ডাইলেক্ট্রিক বলবো না ঠিক নয়, ডাইলেক্ট্রিক মিডিয়ামটার ব্রেকডাউন হয়েছে, মানে ডাইলেক্ট্রিক মিডিয়ামটার আর ডাইলেক্ট্রিক প্রপার্টি নেই, অ্যান্টি ইলেকট্রিক প্রপার্টি যেটা যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি যেটা জিরো ছিল সেটা কিন্তু এখন ব্রেক করে গেছে, যেটা কন্ডাক্টরের মতো বিহেভ করতে স্টার্ট করেছে, তো সেইটা বলছি যে ডাইলেক্ট্রিক ব্রেকডাউন। তাহলে আমি বলতে পারি ডাইলেক্ট্রিক ব্রেকডাউন বলতে, ডাইলেক্ট্রিক স্ট্রেংথ বলতে যেটা বলতে পারি যে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড, এখান থেকে প্রত্যেকটা মিডিয়ামের জন্য একটা ডেটা থাকবে যে ও কতটা ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড টলারেট করতে পারে, সেটাই হচ্ছে ব্রেকডাউন এ ডাইলেকট্রিক স্ট্রেংথ বলছি। কোনো একটা মিডিয়ামের ডাইলেকট্রিক স্ট্রেংথ বলতে ওই মিডিয়াম কতটা ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড অ্যালাউ করতে পারে, টলারেট করতে পারে। তাহলে ইম্যাক্স আমি বলতে পারি, যদি আমি এয়ার এর জন্য এক্সাম্পল বলি, ইম্যাক্স হচ্ছে তোমার 3 × 10 এরকম অর্ডারে হয়, 3 × 10⁶ ইলেকট্রিক ফিল্ড বলছে, তাহলে ভোল্ট পার মিটার হবে এরকম অর্ডারে, ফর এয়ার বলছি, জাস্ট ফর এক্সাম্পল বললাম। আদার যে কোনো মিডিয়ামের জন্য ডিফারেন্ট ভ্যালু থাকবে, প্রত্যেকটা মিডিয়ামের ইউনিক মোটামুটি একটা ভ্যালু থাকে, তো সেই ভ্যালুটা আমি যদি ধরি ইম্যাক্স ইকুয়ালস টু ফর এয়ার 3 × 10⁶। একটা এক্সাম্পল দিই, ধরো কিরকম ভাবে বলছি, সাপোজ একটা এক্সাম্পল দিলাম যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, প্যারালাল প্লেট ক্যাপাসিটর উইথ প্লেট এরিয়া বলছি, প্লেট এরিয়া এ ইকুয়ালস টু বললাম একদম ইজি ওয়েতে বলি 1 সেন্টিমিটার, আচ্ছা 10 সেন্টিমিটার স্কোয়ার, আর সেপারেশন বিটুইন টু প্লেটস বলছি সেটা ধরে নিলাম যে ডিটা, সেটা ধরে নিলাম 1 মিলিমিটার। তাহলে আমাকে ক্যালকুলেট করতে বলেছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম চার্জ দ্যাট ক্যান বি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর, কিউ ম্যাক্স ইকুয়ালস টু 1। মানে আমি বেসিক্যালি ক্যাপাসিটর এই দুটো প্লেটে কতটা ম্যাক্সিমাম করে চার্জ স্টোর করতে পারি। আমি বললাম না একটা সার্টেন লিমিটের পরে চার্জ আর স্টোর হবে না, লিকেজ অফ চার্জ স্টার্ট হয়ে যাবে, তো সেই জিনিসটা বলছি কিউ ম্যাক্স পাবো কোত্থেকে। তাহলে আমি লজিকটা কি বলবো, যে যত আমি ব্যাটারি ভোল্টেজ বাড়াবো এখানে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই হবে, তত এখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রং হবে। কিন্তু একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, ই ম্যাক্সের ভ্যালু আমি জেনে গেছি, এয়ার ফিল্ড বলছি, এয়ার ফিল্ড একটা ক্যাপাসিটর বলছো, তার মানে ধরে নিচ্ছি এই যে ডেটাটা ইউজ করবো, তাহলে ডাইলেক্ট্রিক মিডিয়ামের জন্য যদি মানে এয়ার মিডিয়ামের জন্য 3 × 10⁶ যদি তোমার ব্রেকডাউন ভোল্টেজ হয়, মানে ব্রেকডাউন স্ট্রেংথ যেটা বলছি, ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম অ্যাপ্লিকেবল ভ্যালু বলছি, তাহলে সেখান থেকে আমি বলতে পারি ই ম্যাক্স ইকুয়ালস টু কত বলছো, 3 × 10⁶ লিখলাম। তো তাহলে 3 × 10⁶ যদি লিখি, সেটা এখন কি বলতে পারি, ই ম্যাক্স ইকুয়ালস টু কি লিখেছো, ইউনিফর্ম ফিল্ডের জন্য ই ইকুয়ালস টু v/d বলি না, তাহলে ডি তো আমার সেম আছে, ওই সেপারেশনে কতটা ম্যাক্সিমাম আমি ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি সেটা কিন্তু এখন কনস্ট্যান্ট হয়ে গেল, যে এর থেকে বেশি ভোল্টেজ আমি কিন্তু আর দিতে পারবো না, কারণ এর থেকে বেশি ভোল্টেজ দেওয়া মানে ইলেকট্রিক ফিল্ড ই ম্যাক্সকে এক্সিড করে যাবে, তখন কিন্তু আমি বলবো ডাইলেকট্রিকের ব্রেকডাউন হয়ে যাবে, ডাইলেকট্রিকের নন কন্ডাক্টিভ প্রপার্টি লস হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমি বলতে পারি ভি ম্যাক্স ম্যাক্সিমাম অ্যাপ্লিকেবল ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর প্লেটস, সেটা আমি বলতে পারি এটা ই ম্যাক্স ইন্টু ডি, ই ম্যাক্স কত বলেছো 3 × 10⁶ বলেছো, ইন্টু ডি কত বলেছো 1 মিলিমিটার, মানে 10⁻³ মিটার, সবই এসআই ইউনিটে করতে হবে, তার মানে আসছে 3 × 10⁻³ মানে 3 কিলো ভোল্ট অ্যাপ্লাই করতে পারো, ভি ম্যাক্স ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমি এবার পেয়ে যাই যে কিউ ম্যাক্স কত বলছো, কিউ ম্যাক্স মানে আমি কি লিখবো সিভি, তাহলে সি এর ভ্যালু তো চার্জের উপর ডিপেন্ড করে না, বারবার বলেছি, সি ইন্টু ভি ম্যাক্স বলছি, সি বলতে কত লিখবো ε0A/d ইন্টু ভি ম্যাক্স বলতে এটা বসাবো, ইন্টু ভি ম্যাক্স বলতে এটা বসাবো। এবার যে ভ্যালুগুলো যেরকম দেওয়া আছে, এপসাইলন বলতে 8.854 × 10⁻12 আছে, এরিয়ার জন্য কত লিখেছো 10 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 10 × 10⁻4 আর একটা করে দাও, মিটার স্কোয়ারে কনভার্ট করলাম, ডি 1 মিলিমিটার দিয়ে দিয়েছো, 10⁻³ করে দাও, ইন্টু ভি ম্যাক্স বলেছো 3 × 10⁻3, এটা থেকে যেটা আসবে সেটা অতটা ম্যাক্সিমাম কুলম চার্জ বলতে পারি, হয়েছে। এই হলো তোমার ব্রেকডাউন স্ট্রেংথ, যেটা বলছি যে ম্যাক্সিমাম কতটা ভোল্টেজ পর্যন্ত আমি একটা ক্যাপাসিটরকে চার্জ করতে পারি, সেটা ডিপেন্ড করবে তার মাঝের মিডিয়ামের উপর, সেই মিডিয়ামের ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম অ্যাপ্লিকেবল ভ্যালুর উপর, মানে যেটাকে আমরা ব্রেকডাউন স্ট্রেংথ বললাম, মানে ডাইলেকট্রিক স্ট্রেংথ বলছি,
ডাইলেকট্রিক স্ট্রেংথ বলতে আলটিমেট ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালু যতটা টলারেট করতে পারে একটা পার্টিকুলার মিডিয়াম, সেই পার্টিকুলার মিডিয়ামের ডাইলেকট্রিক স্ট্রেংথ সেটা।